আসসালামু আলাইকুম। সবাইকে লার্ন উইথ নিলয় চ্যানেলে স্বাগতম। আমরা বিগত কয়েকদিন বেশ কয়েকটা ধারাবাহিক লেকচার সিরিজের মাধ্যমে মানব শারীরতত্ত্ব সমন্বয় ও নিয়ন্ত্রণ এইচএসসি এবং অ্যাডমিশন টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই অধ্যায়টা পড়ছিলাম। তো সেই ধারাবাহিকতায় ভিডিও লেকচার সিরিজের আজকে সর্বশেষ লেকচার মানব শারীরতত্ত্ব সমন্বয় ও নিয়ন্ত্রণের উপর, যার মাধ্যমে হচ্ছে আমরা এই অধ্যায়টা শেষ করব। যদি তাই হয়, আজকে আমরা রাসায়নিক সমন্বয় থেকে শুরু করে ধারাবাহিকভাবে পড়ে অধ্যায়টা শেষ করে ফেলব। তো আমরা তাহলে পড়ায় চলে আসি। এখানে বলা হচ্ছে রাসায়নিক সমন্বয়। তোমাকে সর্বপ্রথম এই লেকচারটা শুরুই করতে হবে এই এমসিকিউটা দিয়ে, যেটা হচ্ছে মানবদেহে যাবতীয় কাজে রাসায়নিক সমন্বয়কারী হিসেবে কে কাজ করে? যাবতীয় কাজে রাসায়নিক সমন্বয়কারী হিসেবে কাজ করে হরমোন। ঠিক আছে, তার মানে হরমোন হচ্ছে আমার দেহের সমস্ত জৈব রাসায়নিক কার্যকলাপ কি করে? সমন্বয় করে বা নিয়ন্ত্রণ করে। এবার হরমোন কোথা থেকে উৎপন্ন হয়? হরমোন উৎপন্ন হয় হচ্ছে বিশেষ ধরনের গ্রন্থি থেকে। আমরা সামনে গ্ল্যান্ড বা গ্রন্থি বলতে কি বোঝায় সেটা জানবো, কিন্তু এখানে আমার যেটা জানতে হবে সেটা হচ্ছে ক্ষরণ গুণ সম্পন্ন একটি মাত্র কোষ বা কোষগুচ্ছ নিয়ে গঠিত হয় গ্রন্থি। তার মানে তোমাকে এখান থেকে গ্রন্থির কিছু ক্রাইটেরিয়া জানতে হবে। তার একটা ক্রাইটেরিয়া কি? সে হচ্ছে ক্ষরণ গুণ সম্পন্ন। তার মানে এখান থেকে কোনো কিছু ক্ষরিত হয় বা সিক্রেশন হয়। ঠিক আছে, গ্রন্থি সেটা হচ্ছে একটা মাত্র কোষ অথবা কোষগুচ্ছ নিয়ে গঠিত। তার মানে গ্রন্থি কি? গ্রন্থি হচ্ছে ক্ষরণ গুণ সম্পন্ন একটি মাত্র কোষ অথবা হচ্ছে সে কোষগুচ্ছ নিয়ে গঠিত একটা অংশ, যেখান থেকে কি হয়? হরমোন ক্ষরিত হয়। ঠিক আছে, যদি তাই হয় আমাকে এবার জানতে হবে, দেখো গ্রন্থির সংজ্ঞাটা এখানে বিস্তারিত বলা হয়েছে। গঠন ও কার্যগতভাবে বিশেষিত যে কোষ বা কোষগুচ্ছ দেহের বিভিন্ন জৈবনিক প্রক্রিয়ায় প্রয়োজনীয় রাসায়নিক পদার্থ ক্ষরণ করে তাকেই বলা হয় গ্রন্থি বা গ্ল্যান্ড। ঠিক আছে, আমরা মাত্র এটাই পড়ে আসলাম। তোমাকে জানতে হবে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ, সেটা হচ্ছে গ্রন্থি এক ধরনের রূপান্তরিত আবরণী টিস্যু। ঠিক আছে, তার মানে গ্রন্থি এক ধরনের কি? গ্রন্থি হচ্ছে এক ধরনের রূপান্তরিত আবরণী টিস্যু। ঠিক আছে, এখান থেকে সত্য মিথ্যায় প্রশ্ন আসে, নিচে কোনটি সত্য নয় বা নিচে কোনটি মিথ্যা বলে দিয়ে দিতে পারে যে গ্রন্থি এক ধরনের রূপান্তরিত যোজক টিস্যু। তার মানে আবরণী টিস্যু আর যোজক টিস্যু তো এক নয়, সুতরাং এই ভুলটা করা যাবে না। এবার তোমাকে জানতে হবে যে ক্ষরণ পদ্ধতি এবং ক্ষরণ নির্গমন নালীর উপস্থিতি বা অনুপস্থিতির উপর ভিত্তি করে গ্রন্থি কয় ধরনের। বলা হচ্ছে যে কিভাবে ক্ষরিত হয় অর্থাৎ ক্ষরণ পদ্ধতি, এবং ক্ষরণের জন্য নালী প্রয়োজন নাকি নিষ্প্রয়োজন তার উপর ভিত্তি করে, অর্থাৎ তার উপস্থিতি বা অনুপস্থিতির উপর ভিত্তি করে গ্রন্থি কয় রকম? গ্রন্থি হচ্ছে দুই প্রকার বা দুই রকম। একটা হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি বা এক্সোক্রাইন গ্ল্যান্ডস, একটা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি বা এন্ডোক্রাইন গ্ল্যান্ডস। আমাকে জানতে হবে বহিঃক্ষরা মানে কি, আমাকে জানতে হবে অন্তঃক্ষরা মানে কি। খুব সহজ, খেয়াল করো, বহিঃক্ষরা গ্রন্থি তার মানে সে কি করছে? সে হচ্ছে বহি মানে কি? বহি মানে বাইরে, ক্ষরা মানে কি? ক্ষরণ করছে। তার মানে গ্রন্থি করছে কি? কোনো একটা রাসায়নিক পদার্থকে সে করছে কি? বাইরে নিয়ে তারপর ক্ষরণ করছে। ঠিক আছে, ধরো আমার এটা একটা রুম, এই রুমের মধ্যে একটা রাসায়নিক পদার্থ আছে এবং সেটাকে আমি করতে চাচ্ছি কি? সেটাকে আমি হচ্ছে বাইরে নিয়ে নিকটবর্তী কোনো একটা স্থানে পাঠাবো বা সেখানে আমি সেই রাসায়নিকটা ক্ষরণ করব। তাহলে আমি কি করতে পারি? আমার তাহলে একটা নালিকা থাকবে বা একটা পাইপ থাকবে, যেই পাইপের মাধ্যমে আমি কি করব? এই রুম থেকে সেই রাসায়নিকটাকে বাইরে পাঠাবো। তার মানে যেগুলো বহিঃক্ষরা গ্রন্থি তার ক্ষরণের জন্য একটা নালিকা বা পাইপের প্রয়োজন। যেহেতু নালিকা প্রয়োজন, তার মানে সে হচ্ছে সনাল গ্রন্থি। সনাল মানে কি? স মানে হচ্ছে সহ, নাল মানে হচ্ছে নালিকা। ঠিক আছে, তার মানে বহিঃক্ষরা গ্রন্থির অপর নাম হচ্ছে সনাল গ্রন্থি। মনে রাখবো কি দিয়ে? মনে রাখবো হচ্ছে পাইপ দিয়ে। ঠিক আছে, বহিঃক্ষরা গ্রন্থি যেহেতু সে বাইরে রাসায়নিককে প্রেরণ করে, এ কারণে হচ্ছে রাসায়নিকটা বাইরে পাঠানোর জন্য তার একটা পাইপের প্রয়োজন হয় বা নালীর প্রয়োজন হয়। ঠিক আছে, তাহলে দেখো ঠিক এখানে কি বলা হলো? যেসব গ্রন্থি নিজের ক্ষরিত রাসায়নিক পদার্থ নালিকার মাধ্যমে, খেয়াল করেছো, নালিকার মাধ্যমে উৎপত্তি স্থলের অদূরেই বহন করে। এবার বলো, পাইপ তো খুব বেশি বড় হতে পারবে না, এমন তো হবে না যে পাইপটা পুরো দেহ জুড়ে বিস্তৃত, এটা সম্ভব না। তার মানে পাইপটা যেহেতু হচ্ছে খুবই লিমিটেড জায়গার অ্যাক্সেস দেয়, যার ফলে হয় কি? যে সে তার যে রাসায়নিকটা আছে সেটা গ্রন্থির যে উৎস, সেই উৎসের আশেপাশে কি করতে পারে? উৎসের আশেপাশে ক্ষরণ করতে
পারে, অর্থাৎ নিজের যে ক্ষরিত রাসায়নিক পদার্থ সেটা নালিকার মাধ্যমে উৎপত্তি স্থলের অদূরেই বহন করে, খুব বেশি দূরে যেতে পারে না। তার মানে যেই অঙ্গে হচ্ছে গ্রন্থিটা বিদ্যমান সেই অঙ্গের মধ্যেই বা সেই অঙ্গের চারপাশে সে রাসায়নিকটা ক্ষরণ করতে পারে। এ কারণেই বলা হচ্ছে যে নালিকার মাধ্যমে উৎপত্তি স্থলের অদূরেই বহন করে, সেগুলোকে আমি বলি বহিঃক্ষরা গ্রন্থি। এবার বহিঃক্ষরা গ্রন্থি থেকে যে রাসায়নিকগুলো ক্ষরিত হয় সেই রাসায়নিকগুলোকে তুমি কি বলো? সেই রাসায়নিকগুলোকে বলা হয় হচ্ছে রস বা জুস। ঠিক আছে, তার মানে এমসিকিউ খুবই গুরুত্বপূর্ণ। বহিঃক্ষরা গ্রন্থির ক্ষরণকে কি বলা হয়? রস বা জুস। ঠিক আছে, উদাহরণ হিসেবে কি আছে? উদাহরণ হিসেবে হচ্ছে তোমার লালা গ্রন্থি, যকৃত, অগ্নাশয়। কেননা দেখো, লালা গ্রন্থি নালিকার মাধ্যমে হচ্ছে রাসায়নিক তরলটা ক্ষরণ করছে, এ কারণে তুমি সেই তরলকে কি বলো? তুমি সেই তরলকে বলো হচ্ছে লালা রস। তুমি কিন্তু সেটাকে লালা হরমোন বলো না। ঠিক আছে, তার মানে এটা আশা করি আমরা বুঝতে পেরেছি। এবার যদি বহিঃক্ষরা গ্রন্থি বুঝে যাই, আমরা চলে আসবো অন্তঃক্ষরা গ্রন্থি বলতে আসলে কি বোঝায়। খেয়াল করো, অন্তঃক্ষরা গ্রন্থি তার মানে সে কি করছে? সে হচ্ছে ভেতরেই ক্ষরণ করছে। যেহেতু ভেতরেই ক্ষরণ করছে, বাইরে পাঠাতে হচ্ছে না, এর জন্য তার কোনো কিসের প্রয়োজন নেই? এর জন্য তার কোনো নালিকা বা পাইপের প্রয়োজন নেই। ঠিক আছে, কোনো নালিকা প্রয়োজন নেই। যেহেতু নালিকা প্রয়োজন নেই, এ কারণে অন্তঃক্ষরা গ্রন্থির অপর নাম হচ্ছে অনাল গ্রন্থি। অনাল দিয়ে কি বোঝানো হচ্ছে? নালিকার অভাব, অর্থাৎ আমার কোনো নালিকার প্রয়োজন নেই। দেখো তাহলে কি বলা হচ্ছে? যেসব গ্রন্থি নালীবিহীন, দেখেছো, অন্তঃক্ষরা বা অনাল গ্রন্থি হচ্ছে নালীবিহীন। এর ফলে সে যেহেতু রাসায়নিকটাকে বা রাসায়নিক তরলটাকে কোষের বাইরে পাঠাতে পারে না, সে কি করে? সে ক্ষরণটা সরাসরি করে কিসের মাধ্যমে? রক্ত বা লসিকার মাধ্যমে। অর্থাৎ রক্ত বা লসিকার মাধ্যমে সেই রাসায়নিক পদার্থটা কি করে? বাহিত হয়, এবং বাহিত হয়ে রক্ত যেহেতু সারা দেহে পরিবাহিত হয়, লসিকা যেহেতু দ্বিতীয় সংবহন হিসেবে সারা দেহে পরিবাহিত হয়, এর ফলে কি হয়? এই রাসায়নিক দূরবর্তী অঙ্গগুলোতেও যেতে পারে, অর্থাৎ দূরবর্তী সুনির্দিষ্ট অঙ্গে ক্রিয়াশীল হয়। সে সমস্ত গ্রন্থিকে আমি কি বলি? সে সমস্ত গ্রন্থিকে আমি বলি অন্তঃক্ষরা গ্রন্থি, অপর নাম হচ্ছে অনাল গ্রন্থি। ঠিক আছে, তার মানে এখান থেকে আমি জানলাম বহিঃক্ষরা গ্রন্থি বাইরে পাঠাতে পাইপের প্রয়োজন, অপর নাম হচ্ছে সনাল গ্রন্থি, যেহেতু পাইপ লাগছে, যেহেতু পাইপ সে হচ্ছে একটা স্বল্প দূরত্বকে কভার করে, এই কারণে সে হচ্ছে কাছাকাছি বা আশেপাশেই হচ্ছে রাসায়নিকটা ক্ষরণ করে বা রাসায়নিকটাকে পাঠায়। সেই রাসায়নিক বা সেই তরলটাকে আমি বলছি হচ্ছে রস বা জুস। অন্তঃক্ষরা অপর নাম হচ্ছে অনাল, কোন নালিকা নেই, যেহেতু নালিকা নেই সে হচ্ছে রক্তের মাধ্যমে বা লসিকার মাধ্যমে পরিবাহিত করে, এবং রক্ত লসিকার মাধ্যমে পরিবাহিত হয়ে খুবই দূরবর্তী অঙ্গে এই গ্রন্থি নিঃসৃত রাসায়নিকগুলো ক্রিয়াশীল হয়। ঠিক আছে, এবার তোমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থির ক্ষরণকে কি বলে? অন্তঃক্ষরা গ্রন্থির ক্ষরণকে বলে হরমোন। খুবই গুরুত্বপূর্ণ, এটার ক্ষরণকে কিন্তু জুস বলছে না, যেহেতু হচ্ছে রক্তের মাধ্যমে বাহিত হচ্ছে, এ কারণে অন্তঃক্ষরা গ্রন্থির ক্ষরণকে বলছে হরমোন। উদাহরণ হিসেবে কি আছে? উদাহরণ হিসেবে আছে পিটুইটারি, থাইরয়েড, অ্যাড্রেনাল। ঠিক আছে, কেননা দেখো এই প্রত্যেকটা থেকে কি ক্ষরণ হয়? হরমোন ক্ষরণ হয়। ঠিক আছে, যদি তাই হয়, মেডিকেল ভর্তি পরীক্ষার এমসিকিউ হিসেবে অন্তঃক্ষরা গ্রন্থির উদাহরণ তোমাকে জানতে হবে, আগের পেজে বহিঃক্ষরা গ্রন্থির উদাহরণ তোমাকে জানতে হবে। যদি তাই হয়, এখানে চলে আসবে অন্তঃক্ষরা গ্রন্থি এবং বহিঃক্ষরা গ্রন্থির মধ্যে পার্থক্য। খুবই গুরুত্বপূর্ণ সিকিউ, এবং অবশ্যই এমসিকিউ এর জন্য। কেন বললাম? কারণ এখান থেকে সত্য মিথ্যার একদম পেইড কোশ্চেন করা যায়। নিচের কোনটি বহিঃক্ষরা গ্রন্থির ক্ষেত্রে সত্য নয়, নিচের কোনটি অন্তঃক্ষরা গ্রন্থির ক্ষেত্রে প্রযোজ্য নয়, নিচের কোনটি সত্য বা নিচের কোনটি মিথ্যা, এভাবে প্রশ্ন আসতে পারে। এটা তোমরা ভুল করবে না, কারণ আমরা অলরেডি পড়ে এসেছি। দেখো আরেকবার রিকল করি, অন্তঃক্ষরা গ্রন্থি সে যেহেতু অন্তঃক্ষরা, অর্থাৎ ভেতরেই ক্ষরিত হচ্ছে, কোনো নালীর প্রয়োজন নেই। দেখো মানবদেহে নালীবিহীন গ্রন্থিগুলোকে বলা হয় অন্তঃক্ষরা গ্রন্থি। ঠিক একইভাবে বহিঃক্ষরা, বাইরে পাঠাতে হবে, নালী বা পাইপের প্রয়োজন, অর্থাৎ নালীযুক্ত গ্রন্থিগুলোকে বলা হয় বহিঃক্ষরা গ্রন্থি। দেখো অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত পদার্থগুলোকে আমি কি বলি? নিঃসৃত পদার্থগুলোকে আমি বলি হরমোন। বহিঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত পদার্থগুলোকে কি বলে? বহিঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত পদার্থগুলোর নাম হচ্ছে রস, জুস, বা ক্ষেত্রবিশেষে সেটাকে আমি কি বলি? এনজাইম। ঠিক আছে, অন্তঃক্ষরা গ্রন্থি যেহেতু নালী নেই, তার মানে পরিবহন হচ্ছে রক্তের মাধ্যমে এবং লসিকার মাধ্যমে। বহিঃক্ষরা গ্রন্থির পরিবহনটা হয় যেহেতু স্বনাল, সে হচ্ছে নালীর মাধ্যমে।
যেহেতু রক্তের মাধ্যমে অন্তঃক্ষরা পরিবাহিত হচ্ছে, তার মানে সে দূরবর্তী টার্গেট স্থলে কাজ করে, দূরবর্তী অঙ্গগুলোকে সে সাপোর্ট দেয়। বহিঃক্ষরা গ্রন্থি সে হচ্ছে কিছু ক্ষেত্রে নিকটবর্তী এবং কিছু ক্ষেত্রে দূরবর্তী উভয় টার্গেট স্থলেই কাজ করে। অধিকাংশ ক্ষেত্রে সে হচ্ছে নিকটবর্তী স্থলগুলোতে কাজ করে, যেহেতু হচ্ছে নালিকাগুলো সীমাবদ্ধ, একটা নির্দিষ্ট লেন্থ আছে। কিছু ক্ষেত্রে খুবই ব্যতিক্রম, সে দূরবর্তী অঙ্গেও যেতে পারে। ঠিক আছে, অন্তঃক্ষরার উদাহরণ পিটুইটারি গ্রন্থি, থাইরয়েড গ্রন্থি, অ্যাড্রেনাল গ্রন্থি। এবং বহিঃক্ষরার উদাহরণ কি? যকৃত, অগ্নাশয়, লালা গ্রন্থি। এই প্রত্যেকটা থেকে ক্ষরিত হয় এনজাইম, এগুলো থেকে ক্ষরিত হয় হরমোন। ঠিক আছে, আশা করি অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরার মধ্যে সত্য মিথ্যা সূচক প্রশ্ন আসুক কিংবা সিকিউ মূলক প্রশ্ন আসুক, তোমরা ভুল করবে না। যদি তাই হয়, এবার একটু বিস্তারিত আলোচনা করব, সেটা হচ্ছে অন্তঃক্ষরা বা অনাল গ্রন্থি সম্পর্কে। ঠিক আছে, এবার আমরা তাহলে যদি অন্তঃক্ষরা বা অনাল গ্রন্থিতে চলে আসি, দেখো এটা আমরা অলরেডি পড়েই এসেছি যে অন্তঃক্ষরা গ্রন্থি কি নিঃসৃত করে বা কি উৎপন্ন করে? সে হচ্ছে হরমোন নিঃসৃত করে। ঠিক আছে, এবং অন্তঃক্ষরা বা অনাল সে হচ্ছে নালীবিহীন, এবং সেই হরমোনটা সরাসরি কি করে? হরমোনটা সরাসরি রক্ত প্রবাহে ক্ষরিত হয়। ঠিক আছে, যেহেতু হরমোনকে রক্তের মাধ্যমে পরিবাহিত হতে হবে, এই কারণে তোমার কি থাকবে? খেয়াল করো, এই কারণে সেই গ্রন্থির চারপাশে থাকবে হচ্ছে রক্তবাহিকা বা রক্তজালিকা, যার ফলে সেই গ্রন্থি থেকে খুব সহজে কি করতে পারবে? হরমোনগুলো বাহিকার মাধ্যমে দূরবর্তী অঙ্গে প্রবাহিত হতে পারবে। যদি তাই হয়, এখানে একটা ব্যতিক্রম বা একটা মজার কথা আছে, সেটা হচ্ছে কিছু বিশেষ গ্রন্থি আছে যারা একসাথে অন্তঃক্ষরা রূপেও কাজ করে, যারা একসাথে বহিঃক্ষরা রূপেও কাজ করে। উদাহরণ কি? উদাহরণটা হচ্ছে অগ্নাশয়। তার মানে অগ্নাশয় কি করে? অগ্নাশয় হচ্ছে একসাথে অন্তঃক্ষরা গ্রন্থি রূপেও কাজ করে, সে বহিঃক্ষরা গ্রন্থি রূপেও কাজ করে। কিভাবে? দেখো, অগ্নাশয় যখন অন্তঃক্ষরা গ্রন্থিরূপে কাজ করে তখন কি হবে? অগ্নাশয় থেকে হরমোন ক্ষরণ হবে। কোন হরমোন ক্ষরণ হয়? দেখো, অগ্নাশয় থেকে তখন ইনসুলিন এবং গ্লুকাগন নামক হরমোন উৎপন্ন এবং ক্ষরিত হয়। আবার অগ্নাশয় যখন বহিঃক্ষরা গ্রন্থি হিসেবে কাজ করবে তখন অগ্নাশয় থেকে কি হবে? আমি জানি বহিঃক্ষরা গ্রন্থি থেকে যে ক্ষরণটা হয় সেটাকে আমি বলি এনজাইম, তাই তো? তাহলে দেখো, অগ্নাশয় যখন বহিঃক্ষরা গ্রন্থি রূপে কাজ করে তখন সেখান থেকে একটা জুস বা একটা রস বা একটা এনজাইম নিঃসৃত হয়, সেটাকে আমি বলি হচ্ছে প্যানক্রিয়াটিক জুস। ঠিক আছে, এই কারণে অগ্নাশয়কে বলা হয় মিশ্র গ্রন্থি। অগ্নাশয়কে কি বলা হয়? মিশ্র গ্রন্থি। খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন আসবে, নিচের কোনটি মিশ্র গ্রন্থি? যদি প্রশ্ন আসে নিচের কোনটি মিশ্র গ্রন্থি, তুমি উত্তর কি করবে? তুমি উত্তর করবে হচ্ছে অগ্নাশয়। এখন আমরা আরো কিছু মিশ্র গ্রন্থি সম্পর্কে জেনে নিব। ঠিক আছে, তুমি তো একটা জানলি যে অগ্নাশয়কে বলা হয় মিশ্র গ্রন্থি। এছাড়া আরো 3টা মিশ্র গ্রন্থি আছে, যেটা তুমি হচ্ছে বইয়ের কোনো একটা জায়গায় লিখে রাখবে। আমি তোমাকে বলে দিচ্ছি, একটা হচ্ছে যকৃত, একটা হচ্ছে শুক্রাশয় এবং অপরটা হচ্ছে ডিম্বাশয়। ঠিক আছে, যকৃত, শুক্রাশয়, ডিম্বাশয় এবং অগ্নাশয়, তারা কি? তারা হচ্ছে মিশ্র গ্রন্থি। ঠিক আছে, তার মানে হচ্ছে শয় থাকলেই আমি দেখতে পাচ্ছি সেটা কি হচ্ছে? সেটা মিশ্র গ্রন্থি হয়ে যাচ্ছে। কিন্তু আমি একটা কথা বলে রাখি, কোনোভাবেই যেন ওভারল্যাপ না করে যায়, মলাশয় কিন্তু মিশ্র গ্রন্থি না, কোনোভাবেই ভুল করা যাবে না। ঠিক আছে, যদি তাই হয়, এবার দেখো এখান থেকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থির নামকরণ। ঠিক আছে, অন্তঃক্ষরা গ্রন্থির নামকরণ দেখো এখানে কি বলা হয়েছে? এ বিদ্যার সূত্রপাত চীন দেশে। তার মানে সর্বপ্রথম এন্ডোক্রাইন গ্ল্যান্ডস সম্পর্কে বা এর নামকরণ সম্পর্কে গবেষণা শুরু হয় কোথায়? গবেষণা শুরু হয় চীন দেশে। সেখানে কত সালে মানুষ সর্বপ্রথম হরমোন সংগ্রহ করে? দেখো, সেখানে খ্রিস্টপূর্ব 200 সালে কি করা হয়? মানুষের মূত্র থেকে যৌন ও পিটুইটারি হরমোন সংগ্রহ করে চিকিৎসা বিদ্যার কাজে ব্যবহার করা হয়। তার মানে খ্রিস্টপূর্ব 200 সালে কি করা হয়? মানুষের মূত্র থেকে 2 ধরনের হরমোন আলাদা করা হয়, একটা হচ্ছে যৌন হরমোন আর একটা হচ্ছে পিটুইটারি হরমোন। ঠিক আছে, তবে সুনির্দিষ্টভাবে সর্বপ্রথম হরমোন শনাক্ত করা হয় 1902 সালে।
কোন হরমোনটা শনাক্ত করা হয় সেটা হচ্ছে সিক্রেটিন। তার মানে এখান থেকে একটা মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসবে, সর্বপ্রথম শনাক্তকৃত হরমোন কোনটা? উত্তর হবে সিক্রেটিন। এবং সর্বপ্রথম শনাক্তকৃত হরমোন অর্থাৎ যেটা সিক্রেটিন সেটা শনাক্ত করা হয় কত সালে? সেটা শনাক্ত করা হয় 1902 সালে। এবং কারা করেন এই শনাক্তকরণের কাজটা? সেই কাজটা করেন হচ্ছে উইলিয়াম বেলিস এবং হচ্ছে আর্নেস্ট স্টার্লিং। ঠিক আছে, বলো তারা চমৎকার একটা কাজ করেছে, এই কারণে এই দুইজন হচ্ছে বেস্ট। ঠিক আছে, এই বেস্ট দিয়ে মনে রাখবো হচ্ছে বেলিস স্টার্লিং। ঠিক আছে, তারা দুইজন কি করে? তারা দুইজন হচ্ছে সর্বপ্রথম শনাক্তকৃত হরমোন যেটা হচ্ছে সিক্রেটিন শনাক্ত করে। কত সালে? 1902 সালে। এবার তারা 1902 সালে হরমোন শনাক্ত করেছে ঠিকই, কিন্তু ওই রাসায়নিক পদার্থটাকে যে আমি হরমোন নামেই অভিহিত করব সেটা তখনও পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তাহলে কত সালে সেই রাসায়নিকটাকে হরমোন নামে অভিহিত করা হয়? 1905 সালে এই রাসায়নিককে নামকরণ করা হয় হরমোন। খুবই গুরুত্বপূর্ণ, এখানে কিছু ইনফরমেশন আছে, কোনোভাবেই কি করা যাবে না, কোনোভাবেই ভুল করা যাবে না। এবার হরমোন শব্দটা এসেছে কোথা থেকে? দেখো, হরমোন শব্দটা এসেছে হচ্ছে গ্রিক শব্দ হরমাও থেকে, যা হচ্ছে টু এক্সাইট বা উদ্দীপ্ত বা অথবা উত্তেজিত করা। ঠিক আছে, তার মানে গ্রিক শব্দ হরমাও থেকে কি এসেছে? হরমোন শব্দটা এসেছে। যদি তাই হয় আমি এখান থেকে বুঝে গেলাম আমাকে এমসিকিউ বেসিস কি পড়তে হবে। এবার খুবই গুরুত্বপূর্ণ পড়া, সেটা হচ্ছে হরমোনের বৈশিষ্ট্য। তোমাকে হরমোনের বৈশিষ্ট্য খুব মনোযোগ দিয়ে পড়তে হবে, কেননা এখান থেকে তোমার সিকিউ অ্যান্সার করতে হয়, এখান থেকে সত্য মিথ্যা সূচক এমসিকিউ অ্যান্সার করতে হয় মেডিকেল ভর্তি পরীক্ষায়। সুতরাং ততটা গুরুত্ব দিয়ে আমরা পড়বো, আমরা একটু বুঝে পড়বো, যেন হচ্ছে আমাকে আলাদা করে কষ্ট করে কি করতে না হয়, মুখস্থ করতে না হয়। খেয়াল করো, হরমোনকে কি বলা হয়? প্রথম এমসিকিউ সেটা হচ্ছে হরমোনকে বলা হয় দেহের রাসায়নিক দূত। কেন তাকে রাসায়নিক দূত বা কেমিক্যাল মেসেঞ্জার বলা হয়? কেননা সে রাসায়নিক পদার্থ পরিবহন করে নিয়ে যায় দূরবর্তী বা প্রান্তীয় অঙ্গসমূহে, সেখানে রাসায়নিক সমন্বয় সাধন করে। এ কারণেই হরমোনকে কি বলা হয়? দেহের রাসায়নিক দূত। কোনোভাবেই ভুল করা যাবে না, নিচের কোনটি দেহের রাসায়নিক দূত হিসেবে পরিচিত। ঠিক আছে, এবার দেখি আমরা হরমোনের ক্রাইটেরিয়া বা বৈশিষ্ট্যগুলো কি আছে। খুব সহজ, হরমোন হচ্ছে এক ধরনের ক্ষুদ্র জৈব অণু। গোল করব হচ্ছে ক্ষুদ্র, গোল করব হচ্ছে জৈব অণু, তার মানে হচ্ছে সে এক ধরনের জৈব অণু এবং সে ক্ষুদ্র। হরমোন কিসে বাহিত হয়? তুমি জানো, হরমোন হচ্ছে রক্তে বাহিত হয়, ক্ষেত্র বিশেষে লসিকাতেও বাহিত হতে পারে। দেখো, হরমোন কোথায় কাজ করে? উৎপত্তি স্থল থেকে, অর্থাৎ নির্দিষ্ট কোষ বা কোষগুচ্ছ বা গ্রন্থি থেকে সংবহন তন্ত্রের মাধ্যমে সে কোথায় গিয়ে কাজ করে? দেহের দূরবর্তী স্থানে পরিবাহিত হয়ে কাজ করে। ঠিক আছে, সে হচ্ছে রক্তের মাধ্যমে বা সংবহন তন্ত্রের মাধ্যমে সংবহন তন্ত্রের মাধ্যমে পরিবাহিত হয়ে দেহের দূরবর্তী স্থানে কাজ করে। ঠিক আছে, হরমোন কি রূপে কাজ করে? হরমোন এক ধরনের জৈব অনুঘটকের কাজ করে। ঠিক আছে, সে হচ্ছে এক ধরনের জৈব অনুঘটকের কাজ করে, এবং আরো দুইটা ক্রাইটেরিয়া তোমাকে জানতে হবে, সে হচ্ছে দ্রবণীয়। ঠিক আছে, যেহেতু সে দ্রবণীয় অর্থাৎ সে কি হয়? কাজ শেষে দ্রবীভূত হয়ে যায়, অর্থাৎ কাজ শেষে ধ্বংসপ্রাপ্ত হয়। মানে এখান থেকে কি জানলাম? হরমোন হচ্ছে দ্রবণীয়, সে হচ্ছে জৈব অনুঘটকের কাজ করে, বায়োলজিক্যাল ক্যাটালিস্ট হিসেবে কাজ করে, এবং হচ্ছে কাজ শেষে সে কি হয়? ধ্বংসপ্রাপ্ত হয়। এবার বলো, কোনো একটা কাজ করার জন্য তোমার কি প্রচুর পরিমাণে হরমোন প্রয়োজন? 1-2 লিটার হরমোন প্রয়োজন? মোটেও না, খুবই অল্প পরিমাণ হরমোন কি করতে পারে? বিশাল রকমের পরিবর্তন সাধন করতে পারে। অর্থাৎ হরমোন স্বল্প মাত্রায় বা স্বল্প ঘনত্বে কি হয়? কার্যকর হয়। এবং এই হরমোনাল মেকানিজমের ফলে যে বৈশিষ্ট্য তুমি পেলে, সেই বৈশিষ্ট্যটা কি অনেক দিন বজায় থাকে না? অবশ্যই তাই, সেই বৈশিষ্ট্য অনেক দিন বজায় থাকে। ঠিক আছে, তার মানে হরমোনের ক্রিয়ার স্থায়িত্বকাল কি? অনেক দিন বজায় থাকে। এমন কিন্তু হয় না যে হরমোন ধ্বংসপ্রাপ্ত হয়ে যাওয়ার সাথে সাথে কি হরমোনের কার্যকারিতাও বিনষ্ট হয়ে গেছে, এটা কিন্তু হয় না। এবার দেখো, হরমোন যেহেতু কাজ শেষে ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়, অর্থাৎ হরমোন ভবিষ্যতের জন্য কি হয় না? জমা থাকে না। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ, হরমোন ভবিষ্যতের জন্য জমা থাকে না। এবার দেখো, এখান থেকে একটা উদাহরণ তোমাকে বলি। ধরো, আমাদের যে গৌণ যৌন বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো হচ্ছে পুরুষের ক্ষেত্রে টেস্টোস্টেরন হরমোনের ফলে কি আমরা গৌণ যৌন বৈশিষ্ট্যগুলো পাই, তাই না? এই গৌণ যৌন বৈশিষ্ট্যগুলো অলমোস্ট আমাদের এন্টায়ার লাইফ আমাদের সাথে থাকে না। এটা কি আবার চলে যায়, বিলুপ্ত হয়ে যায়? মোটেও না। অর্থাৎ হরমোনাল মেকানিজমের ফলে যে ক্রিয়া হলো, সেই ক্রিয়ার
স্থায়িত্বকাল অনেক দিন বজায় থাকে, এবং যেটা বললাম হরমোন ভবিষ্যতের জন্য জমা থাকে না। এবার হরমোনের ক্রিয়া কিভাবে সংঘটিত হয়? তোমার মনে হতে পারে যে ভাই এটা কি খুবই জলদি দ্রুত সংঘটিত হয়ে যাবে? মোটেও না। তুমি আমাকে বলো, ধরো এই যে আমরা যে বয়ঃপ্রাপ্ত হচ্ছি, আমাদের হরমোনাল অ্যাক্টিভিটিসের জন্য আমরা বয়ঃপ্রাপ্ত হচ্ছি, এই বয়ঃপ্রাপ্তি কি একদিনেই ঘটে যায়? আমরা কি পরিণত একদিনেই হয়ে যাই? আমাদের গৌণ যৌন বৈশিষ্ট্য কি একদিনেই প্রকাশ পায়? মোটেও না। সেটা একটা ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে প্রকাশ পায়। অর্থাৎ হরমোনের ক্রিয়া সেটা কি হয়? ধীরে ধীরে সংঘটিত হয়। ঠিক আছে, তারপর দেখো কি বলা হয়েছে, একটি অন্তঃক্ষরা গ্রন্থি থেকে একাধিক হরমোন ক্ষরিত হতে পারে, কিন্তু এগুলোর কাজ বা ক্ষরণ পরস্পর নির্ভরশীল নয়। খুবই গুরুত্বপূর্ণ কথা। ধরো এটা যদি একটা অন্তঃক্ষরা গ্রন্থি হয় যেখান থেকে বিভিন্ন হরমোন ক্ষরিত হতে পারে, ধরো এই একটা হরমোন ক্ষরিত হলো, এই একটা হরমোন ক্ষরিত হলো একই অন্তঃক্ষরা গ্রন্থি থেকে, যখন দুইটা ভিন্ন ভিন্ন হরমোন ক্ষরিত হলো, কোনোভাবেই ম্যাটার করে না যে তারা পরস্পর নির্ভরশীল হবে কিনা, তারা স্বাধীনভাবে দুইটা ভিন্ন ভিন্ন কাজ করতে পারে। ঠিক আছে, তারপর দেখো কি বলা হচ্ছে, স্নায়ুতন্ত্রের সাথে সম্পর্ক রেখে হরমোন বিভিন্ন দৈহিক ও শারীরবৃত্তিক কাজ নিয়ন্ত্রণ করে। অবশ্যই তাই। এবং কি বলা হচ্ছে, হরমোন জীবদেহের কোষে কোষে রাসায়নিক সংযোগ সাধন করে এবং রাসায়নিক বার্তা প্রেরণ করে। এ কারণে তো আমরা হরমোনকে বলছি রাসায়নিক দূত। তার মানে তোমার যদি প্রশ্ন আসে যে জীবদেহের কোষে কোষে রাসায়নিক সংযোগ সাধন করে কে, অ্যান্সার হ্যাজ টু বি হরমোন। ঠিক আছে, এবং রাসায়নিক বার্তা প্রেরণ করে কে, উত্তর কি হরমোন। তার মানে আমরা হরমোনের সবগুলো বৈশিষ্ট্য কি করলাম, হরমোনের সবগুলো বৈশিষ্ট্য পড়ে ফেললাম। এটা এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ, সিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ। যদি তাই হয় আমরা চলে আসব পরবর্তী পেজে, যেখানে আলোচনা করা হয়েছে এই অধ্যায়ের দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ছক, বা কিছু ক্ষেত্রে প্রথম। আসলে তুমি লেকচার পার্ট 2-তে একটা ছক পড়ে এসেছো, মানবদেহের করটিক স্নায়ু। এখানে তুমি একটা ছক পড়ছো যেটা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থিগুলোর অবস্থান, নিঃসৃত হরমোন এবং কাজ। আমি তোমাকে বলবো এইচএসসি ভর্তি পরীক্ষা এবং মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য এই দুইটা ছক না পড়ে কেউ যেন পরীক্ষা দিতে না যায়, কেননা এই দুইটা ছক এতটাই গুরুত্বপূর্ণ এবং শুধুমাত্র দুইটা ছক থেকে এত বেশিবার প্রশ্ন এসেছে যে তুমি কোনোভাবেই এই দুইটা ছকে কি করতে পারবে না, অবহেলা করতে পারবে না। তো যদি তাই হয় আমরা হচ্ছে ছকটা খুব ভালোভাবে বুঝে পড়ে ফেলবো, যেন হচ্ছে এই ছক থেকে যদি কোনো প্রশ্ন আসে, কোনো প্রশ্ন ইনশাল্লাহ আমরা না আটকাই। ঠিক আছে, এইবার আমাদের কৌশলগত কারণে আমরা ছক দিয়ে পড়া শুরু করব না, আমরা পড়া শুরু করব বিস্তারিত আলোচনা থেকে, এবং তার সাথে কোরিলেট করে আমরা কি করব, ছকটা পড়ে ফেলবো। আমাদের এর ফলে পড়াটা সহজ হবে। যদি তাই হয়, দেখো আমাকে জানতে হবে অন্তঃক্ষরা বা এন্ডোক্রাইন গ্রন্থির অবস্থান, নিঃসরণ ও ক্রিয়া। তোমাকে আগে জানতে হবে যে মানবদেহে ঠিক কয়টা অন্তঃক্ষরা বা এন্ডোক্রাইন গ্রন্থি রয়েছে। দেখো তোমার বইয়ে এখানে মানবদেহে 10টা অন্তঃক্ষরা গ্রন্থি সম্পর্কে কি করা হয়েছে, আলোচনা করা হয়েছে। তাহলে আমরা সেই 10টা অন্তঃক্ষরা গ্রন্থি সম্পর্কে জানব এবং পরবর্তীতে তাদের বিস্তারিত কাজ সম্পর্কে আমরা আলোচনা করব। তাহলে সেই 10টা অন্তঃক্ষরা গ্রন্থি আমি জেনে নিতে চাই। ঠিক আছে, সবার প্রথম দেখো পিটুইটারি গ্রন্থি থেকে শুরু করে একদম বিভিন্ন টিস্যুস্থিত বিশেষায়িত কোষ, এই 10টা অন্তঃক্ষরা গ্রন্থি মনে রাখার জন্য আমি কি করব, আমি একটা ছন্দ লিখব, খুবই হাস্যকর ছন্দ, কিন্তু তোমার ধারাবাহিকভাবে এই ছন্দগুলো আসলে কাজে দিবে। ঠিক আছে, দেখো ছন্দটা হচ্ছে, পিতা প্যারায় আছে তাই আজ পিটা বেগো আমায়। ঠিক আছে, পিতা প্যারায় আছে তাই আজ পিটা বেগো আমায়। ঠিক আছে, মানে আমার কপাল খুবই খারাপ, আজকে বাবার মেজাজ ভালো না, তার মানে হচ্ছে কপালে মায়ের আছে, তাই তো। কি বললাম, পিতা প্যারায় আছে তাই আজ পিটা বেগো আমায়। যদি তাই হয় আমরা জানবো যে এটা দিয়ে আসলে কি হয়। ঠিক আছে, দেখো সবার প্রথম পিতার পি দিয়ে হচ্ছে পিটুইটারি, তা মানে হচ্ছে থা, কাছাকাছি, তার মানে থা দিয়ে হচ্ছে থাইরয়েড, প্যারায় দিয়ে হচ্ছে প্যারাথাইরয়েড। দেখো আছে দিয়ে কি হচ্ছে, আতে হচ্ছে অ্যাড্রেনাল, ছ মানে হচ্ছে সমানে হচ্ছে সুপ্রা রেনাল। ঠিক আছে, আছে মানে হচ্ছে অ্যাড্রেনাল সুপ্রারেনাল। ঠিক আছে, তারপরে দেখো তাই দিয়ে কি হচ্ছে, তাই মানে থাই, থাই মানে কি থাইমাস। আজ দিয়ে কি হচ্ছে, আজ দিয়ে হচ্ছে
আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, ঠিক আছে। এবার পিটাবে দিয়ে কি হচ্ছে, পিটাবে দিয়ে হচ্ছে পিনিয়াল, গো দিয়ে কি হচ্ছে, গো দিয়ে হচ্ছে গোনাট, আমায় দিয়ে কি হচ্ছে, আমায় দিয়ে হচ্ছে অমরা, ঠিক আছে। তার মানে এই ছন্দটা ব্যবহার করে আমি কি করলাম, আমি হচ্ছে দেহের বিভিন্ন অঙ্গ যেখান থেকে হরমোন নিঃসৃত হয় অর্থাৎ গ্রন্থিগুলো, সেই গ্রন্থিগুলো আমি কি করলাম, জেনে নিলাম, ঠিক আছে। তাহলে ছন্দটা কি ছিল, পিতা প্যারায় আছে তাই আজ পিটাবে গো আমায়। পিতে কি ছিল, পিটুইটারি, তাতে কি ছিল, তা মানে থা মানে কি থাইরয়েড, প্যারাতে ছিল প্যারাথাইরয়েড, আছে মানে হচ্ছে অ্যাড্রেনাল সুপ্রারেনাল, তাইতে ছিল থাই থাইমাস, আজ মানে কি আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, পিটাবে হচ্ছে পিনিয়াল, গো মানে হচ্ছে গোনাট, গোনাট কি, গোনাট হচ্ছে আমাদের শুক্রাশয় এবং ডিম্বাশয়, আমায়তে হচ্ছে অমরা সর্বশেষ বিশেষায়িত টিস্যু কোষ। যদি তাই হয় আমরা সবগুলো অন্তঃক্ষরা গ্রন্থির নাম জেনে ফেললাম, এবার আমরা জানবো তাদের সম্পর্কে বিস্তারিত। যদি তাই হয় সবার প্রথম আমরা আলোচনা করব পিটুইটারি গ্রন্থি নিয়ে। খেয়াল করো, খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ এর জন্য, সেটা হচ্ছে পিটুইটারি গ্রন্থি। চলে আসি পিটুইটারি গ্রন্থিতে, কি বলা হয়েছে এখানে, বলা হচ্ছে পিটুইটারি গ্রন্থিকে, এটা মাস্ট তোমাকে খুব ভালো করে পড়তে হবে, পিটুইটারি গ্রন্থিতে তুমি যতগুলো স্টার দিতে পারো, ঠিক আছে। পিটুইটারি গ্রন্থিকে বলা হয় হরমোন সৃষ্টিকারী প্রধান গ্রন্থি বা প্রভু গ্রন্থি বা হচ্ছে প্রিন্সিপাল অথবা মাস্টার গ্ল্যান্ড। এখান থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন এসেছিল হরমোন সৃষ্টিকারী প্রধান গ্রন্থি কোনটি, অথবা নিচের কোনটি প্রভু গ্রন্থি হিসেবে পরিচিত, অথবা নিচের কোনটি প্রিন্সিপাল গ্ল্যান্ড, অথবা নিচের কোনটি মাস্টার গ্ল্যান্ড হিসেবে পরিচিত। উত্তর কি, উত্তর হবে পিটুইটারি গ্ল্যান্ড। যদি তাই হয় তোমাকে জানতে হবে কেন এটাকে প্রভু গ্রন্থি বা হরমোন সৃষ্টিকারী প্রধান গ্রন্থি বলে। বোঝাই যাচ্ছে পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হরমোনের সংখ্যা সবচাইতে বেশি, ঠিক আছে। দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী গ্রন্থি কোনটা, উত্তর হবে কি তাহলে পিটুইটারি গ্রন্থি। তার পাশাপাশি সেটা হচ্ছে সবচেয়ে ছোট গ্রন্থি, তার মানে পিটুইটারি হচ্ছে সবচেয়ে ছোট কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, ঠিক আছে। ব্যাপারটা ওই ছোট মরিচের ঝাল বেশির মতো, ঠিক আছে। তার মানে সবচেয়ে ছোট গ্রন্থি কোনটা, পিটুইটারি, কোনোভাবেই ভুল করা যাবে না। প্রভু গ্রন্থি কোনটা, পিটুইটারি। প্রধান গ্রন্থি কোনটা, পিটুইটারি। প্রিন্সিপাল বা মাস্টার গ্ল্যান্ড কোনটা, পিটুইটারি, ঠিক আছে। তোমাকে জানতে হবে পিটুইটারি গ্রন্থির অবস্থান ও আকৃতি। দেখো তো পিটুইটারি গ্রন্থি কোথায় অবস্থান করে, সে অবস্থান করে মস্তিষ্কের পাদদেশে। তোমার পাদদেশ জানতে হবে না, বেসিক্যালি জেনে রাখো সে হচ্ছে মস্তিষ্কে অবস্থান করে, ঠিক আছে। মস্তিষ্কে অবস্থান করে, তোমাকে জানতে হবে পিটুইটারি গ্রন্থির ব্যাস কত, খুবই গুরুত্বপূর্ণ 1 সেন্টিমিটার। সবচেয়ে বেশি ভুল যেটা হয় পরীক্ষার হলে সেন্টিমিটার ছিল নাকি মিলিমিটার ছিল নাকি মিটার ছিল ভুলে যাই, তার মানে পিটুইটারি ছিল 1 সেন্টিমিটার, কোনোভাবেই ভুল করা যাবে না, এটা কিন্তু মিলিমিটার নয়। পিটুইটারি গ্রন্থি সবচেয়ে ছোট, ছোট মানে স্মল, স্মল মানে হচ্ছে সেন্টি, ঠিক আছে। এবং দেখো তার বর্ণ কি, তার বর্ণ হচ্ছে লালচে ধূসর। পিটুইটারি গ্রন্থি দেখতে কেমন, লালচে ধূসর, লালচে ধূসর। এবং আকৃতি কেমন, আকৃতি হচ্ছে মটর দানার মতো। ওজন কত, ওজন হচ্ছে 0.5 গ্রাম। তার মানে তুমি এখান থেকে কি জানলে, তুমি এখান থেকে পিটুইটারি গ্রন্থির কিছু ক্রাইটেরিয়া জানলে। এখান থেকে একটা প্রচলিত প্রশ্ন আসে, পিটুইটারি গ্রন্থির ক্ষেত্রে সত্য নয় কোনটি। তাহলে এর ব্যাস কত, ব্যাস হচ্ছে 1 সেন্টিমিটার। দেখতে রং কি, লালচে ধূসর, দেখতে হচ্ছে মটর দানার মতো। এবং ওজন কত, ওজন হচ্ছে 0.5 গ্রাম। এবার এখানে আরেকটা ইনফরমেশন যেটা সবচেয়ে বেশি ওভারল্যাপ হয়, দেখবে যে পরীক্ষায় এই ভুলটা হয়ে যায় যে তুমি পড়ে এসেছিলে ব্যাস হচ্ছে 1 সেন্টিমিটার আর ওজন হচ্ছে 1/2 গ্রাম, তখন পরীক্ষায় সেটা উল্টো হয়ে যায়, ভাইস ভার্সা হয়ে যায়। তোমার খালি মনে হতে থাকে যে হয়তোবা ব্যাস ছিল 0.5 আর ওজন ছিল 1 গ্রাম। তার মানে এই কথাটা কোনোভাবেই মনে করা যাবে না। আমি তোমাদের কি ভুল হবে সেটাও বলে দিচ্ছি যেন তোমরা সচেতন থাকো। তার মানে সব সময় ওজন কি হবে, কম হবে, সেটা 0.5। আর ব্যাস কত হবে, ব্যাস হবে 1। যদি তাই হয় তোমাকে জানতে হবে পিটুইটারি গ্রন্থি সে হচ্ছে 3টা খণ্ডে বিভক্ত। তার মানে পিটুইটারি গ্রন্থি বেসিক্যালি কয়টা খণ্ডে বিভক্ত, এমসিকিউ আসবে 3 খণ্ডে বিভক্ত। সেই 3টা খণ্ড কি, সেই 3টা খণ্ড হচ্ছে সম্মুখ পিটুইটারি, মধ্য পিটুইটারি এবং পশ্চাৎ পিটুইটারি। বুঝতেই পারছি পিটুইটারি গ্রন্থির খণ্ড তাহলে 3টা, সম্মুখ মধ্য এবং পশ্চাৎ, ঠিক আছে। এবার আমরা জানবো সম্মুখ মধ্য এবং পশ্চাৎ পিটুইটারি থেকে ধারাবাহিকভাবে কোন হরমোন
খরিত হয় এবং সেই হরমোনগুলোর কাজ কি। সর্বপ্রথম তাহলে চলে আসি আমরা সম্মুখ পিটুইটারি গ্রন্থিতে। দেখো বলা হচ্ছে সম্মুখ পিটুইটারি গ্রন্থি থেকে 6টি ট্রপিক হরমোন খরিত হয়। এবার এখান থেকে প্রশ্ন আসবে সম্মুখ পিটুইটারি গ্রন্থি থেকে কয়টি ট্রপিক হরমোন খরিত হয়, উত্তর হবে 6টি। অথবা নিচের কোন গ্রন্থি থেকে ট্রপিক হরমোন খরিত হয়, উত্তর হবে পিটুইটারি, আরও স্পেসিফিক বললে সম্মুখ পিটুইটারি। এখন আমার প্রশ্ন হচ্ছে এই ট্রপিক হরমোন কি জিনিস। ট্রপিক হরমোন মানে হচ্ছে ওই সমস্ত হরমোন যারা হচ্ছে অন্যান্য গ্রন্থিকে ওর হরমোন ক্ষরণে উদ্দীপ্ত করে। তার মানে সে হচ্ছে ইনিশিয়েটর। সে কি করে, অন্যান্য গ্রন্থিকে স্টিমুলেট করে যেন অন্যান্য গ্রন্থি কি করে, তার নিজস্ব হরমোনকে ক্ষরণ করে। ঠিক আছে, তাহলে আমরা জেনে গেলাম যে যে হরমোন অন্যান্য অন্তঃক্ষরা গ্রন্থিকে তার হরমোন ক্ষরণে উদ্বুদ্ধ করে তাদেরকে কি বলা হয়, তাকে বলা হয় ট্রপিক হরমোন। এবং ট্রপিক হরমোন কয়টা, 6টা। ঠিক আছে, এই ট্রপিক হরমোন উৎপন্ন হচ্ছে কোথায়, জমা হচ্ছে কোথায়, সম্মুখ পিটুইটারি গ্রন্থিতে। এবার তোমাকে জানতে হবে সেই 6টা ট্রপিক হরমোন আসলে কি। দেখো 6টা ট্রপিক হরমোন হচ্ছে বৃদ্ধিপোষক হরমোন, থাইরয়েড উদ্দীপক হরমোন, লুটিনাইজিং হরমোন, ফলিকল উদ্দীপক হরমোন, প্রোল্যাকটিন এবং হচ্ছে অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন। এই কঠিন কঠিন নাম কিভাবে মনে রাখবো আসলে, কারণ এখান থেকে একটা প্রশ্ন আসবে যে নিচের কোনটি ট্রপিক হরমোন নয়, তখন আমি উত্তর কিভাবে করব, তাই তো। এটা মনে রাখার জন্য আবার সেই অপ্রচলিত হাস্যকর ছন্দ, যেটা হচ্ছে বৃথাই লুৎফর প্রেমে অঙ্গার। ঠিক আছে, তার মানে খুবই দুঃখজনক একটা ঘটনা, সেটা হচ্ছে বৃথাই লুৎফর প্রেমে অঙ্গার। তার মানে কি, লুৎফর হচ্ছে প্রেমে ব্যর্থ হয়ে কয়লা হয়ে গেছে। তাহলে খেয়াল করো বৃথাই দিয়ে কি হচ্ছে, বৃতে হচ্ছে বৃদ্ধিপোষক হরমোন। বৃদ্ধিপোষক হরমোন অর্থাৎ সোম্যাটোট্রপিক হরমোন, যার অপর নাম হচ্ছে গ্রোথ হরমোন। ঠিক আছে, এখানে লিখে রাখো গ্রোথ হরমোন। তাহলে মানে বৃতে কি হচ্ছে, বৃদ্ধিপোষক বা সোম্যাটোট্রপিক বা হচ্ছে গ্রোথ হরমোন। থাইতে কি হচ্ছে, বোঝাই যাচ্ছে থাইতে হচ্ছে থাইরয়েড উদ্দীপক হরমোন বা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, সংক্ষিপ্ত আকারে TSH। এবার লুৎফর দিয়ে কি হচ্ছে, লুৎফরের এই লুৎ দিয়ে হচ্ছে লুটিনাইজিং হরমোন। ঠিক আছে, লুটিনাইজিং হরমোন বা LH। এবং ফর দিয়ে কি হচ্ছে, ফর দিয়ে হচ্ছে আসলে ফলিকল উদ্দীপক হরমোন বা ফলিকল স্টিমুলেটিং হরমোন। ঠিক আছে, 4টা ট্রপিক হরমোন গেল। এবার প্রেমে দিয়ে কি হচ্ছে, প্রেমে দিয়ে হচ্ছে আসলে প্রোল্যাকটিন। প্রেমে দিয়ে কি হচ্ছে, প্রোল্যাকটিন। অঙ্গার দিয়ে কি হচ্ছে, অঙ্গার দিয়ে হচ্ছে অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন। তার মানে এইবার এই ছন্দটা দিয়ে খুব সহজেই আমরা কি করতে পারলাম, আমরা খুব সহজেই 6টা ট্রপিক হরমোন শিখে ফেলতে পারলাম। সেটা হচ্ছে বৃথাই লুৎফর প্রেমে অঙ্গার। বৃতে হচ্ছে বৃদ্ধিপোষক, থাইতে হচ্ছে থাইরয়েড উদ্দীপক, লুট দিয়ে হচ্ছে লুটিনাইজিং, ফর দিয়ে হচ্ছে ফলিকল উদ্দীপক, প্রেম দিয়ে হচ্ছে প্রোল্যাকটিন, অঙ্গার দিয়ে হচ্ছে অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন। ঠিক আছে, এই 6টা ট্রপিক হরমোন যখন তুমি জেনে গেলে, এবার তুমি হচ্ছে ধারাবাহিকভাবে তাদের কাজগুলো পড়ে ফেলতেই পারো। এবার হচ্ছে আমরা চলে আসবো ঠিক আগের পেজে, আমরা যে বলেছিলাম ছক, যেটা হচ্ছে আমরা কোরিলেট করে পড়তে চেয়েছিলাম। কারণ হচ্ছে যখন আমি হচ্ছে এই বিস্তারিত ব্যাখ্যাগুলো পড়ে নিব, তখন আমার জন্য কোরিলেট করা অনেক সহজ হবে। দেখো এই ছক মাস্ট, যেটা বললাম যে এই ছক না পড়ে পরীক্ষা দিতে যাওয়া যাবে না। এবার খেয়াল করো আমি যেটা বলছিলাম যে পিটুইটারি গ্রন্থির অবস্থান যেন কোথায় ছিল, মনে আছে? পিটুইটারি গ্রন্থির অবস্থান আমি বলেছিলাম মস্তিষ্কে। এবার এখানে দেখো টোটাল 9টা গ্রন্থি সম্পর্কে আলোচনা করা হয়েছে। এখন আমরা একটা কাজ করব, যে কাজটা হচ্ছে আমরা জেনে নিব যে কোন গ্রন্থির অবস্থান আসলে কোথায়। দেখো এই যে পিটুইটারি পি দিয়ে শুরু হচ্ছে, তার অবস্থান কোথায়, মস্তিষ্কে। এই মস্তিষ্কে আরো একটা গ্রন্থি অবস্থান করে, সে কে, সে হচ্ছে দেখো তো খুঁজে আরেকটা পি দিয়ে শুরু হওয়া কোনো গ্রন্থি পাও কিনা। এই যে একদম 7 নম্বর গ্রন্থি নিচে পেয়েছো, যেটা হচ্ছে পিনিয়াল। তার মানে পিনিয়াল গ্রন্থির অবস্থান কোথায়, মস্তিষ্কে। যদি অতিরিক্ত জানতে চাও মস্তিষ্কের কোন প্রকোষ্ঠে, মস্তিষ্কের 3য় প্রকোষ্ঠে। তার মানে আমি এখান থেকে অবস্থানটা জেনে নিচ্ছি যে 1 নাম্বার গ্রন্থি এবং 7 নাম্বার গ্রন্থি অর্থাৎ পিটুইটারি এবং পিনিয়াল দুইটা হচ্ছে পি দিয়ে শুরু হচ্ছে, দুইটার অবস্থানই কোথায়, মস্তিষ্কে।
ঠিক আছে, বাকিগুলো আমরা ধারাবাহিকভাবে একটু পর আলোচনা করব যখন আমরা সেই পড়াটায় চলে আসব। যদি তাই হয়, দেখো পিটুইটারি গ্রন্থিকে আমরা এখানে কি পড়ে এসেছিলাম, যে পিটুইটারি গ্রন্থি তিনটা খণ্ডে বিভক্ত: অগ্র পিটুইটারি, মধ্য পিটুইটারি এবং হচ্ছে পশ্চাৎ পিটুইটারি, তাই তো? অগ্র বা সম্মুখ পিটুইটারি, মধ্য এবং পশ্চাৎ পিটুইটারি। আমরা পড়ে এসেছিলাম যে অগ্র পিটুইটারি থেকে কি হয়, 6টা ট্রপিক হরমোন ক্ষরণ হয়। এই যে ট্রপিক হরমোন 6টা, দেখেছো 6টা কথা বলা আছে। আমরা ছন্দ পড়েছিলাম, দেখো ব্রিথাইলুৎফর, এখানে কি প্রেমে অঙ্গার, তাই না? বৃদ্ধিপোষক, থাইরয়েড, লুটিনাইজিং, ফলিকল স্টিমুলেটিং, প্রোল্যাক্টিং এবং হচ্ছে অঙ্গার দিয়েছিল অ্যাড্রেনো কর্টিকোট্রপিক হরমোন। তার মানে খুব সহজ হচ্ছে যখন আমি হচ্ছে এইখানে ব্যাখ্যাগুলো পড়ে এসেছি। ঠিক আছে, এবার আমাকে জানতে হবে এদের প্রধান কাজ। এবার ভাইয়া এই প্রধান কাজগুলো আমরা আসলে কিভাবে পড়বো, এটা খুবই গুরুত্বপূর্ণ। কেননা হচ্ছে এই ছক থেকে যদি প্রশ্ন আসে, তুমি সম্ভাব্যতা ধরে রাখো যে তোমার 80% ক্ষেত্রে প্রশ্নগুলো আসে আসলে কি থেকে, কাজ থেকে। ঠিক আছে, তার মানে কাজ খুবই গুরুত্ব দিয়ে পড়তে হবে, একটা সিঙ্গেল কাজ কি করা যাবে না, মিস করা যাবে না। তাহলে আমরা এখন কাজটা কিভাবে পড়বো, খেয়াল করো পরবর্তী পেজে ব্যাখ্যার মধ্যে কাজগুলো একবার বলা আছে, এখানে কাজগুলো ছক করে দেওয়া আছে। তার মানে তোমাদের প্রশ্ন আসতে পারে যে ভাইয়া তাহলে তো যে কোনো এক জায়গা থেকে কাজটা পড়ে ফেললেই হয়ে যায়, কিন্তু আমি বলবো যে না, যে কোনো এক জায়গা থেকে পড়ে ফেললে হচ্ছে না। কেননা এমন অনেক কাজ আছে যেটা হচ্ছে রিডিংয়ের মধ্যে দেওয়া আছে কিন্তু এই বক্সের মধ্যে বলা নেই। টিচার যদি ওই সমস্ত জায়গা থেকে প্রশ্ন করে ফেলে তখন তুমি কিভাবে উত্তর করবে? তো এর জন্য আমরা যেই বুদ্ধিটা করব, সেই বুদ্ধিটা হচ্ছে এখানে যতগুলো কাজ আছে অবশ্যই পড়বো, আর রিডিং থেকে কি পড়বো, রিডিং এর মধ্যে পড়বো যেই কাজগুলো অতিরিক্ত বলা আছে, তার মানে আমাদের তাহলে আর দুইবার পড়তে হচ্ছে না। তার মানে এইখানে সবগুলো কাজ, এছাড়া এক্সট্রা যা আছে সেগুলো আমরা রিডিং থেকে পড়বো। আমি তোমাদের জন্য সেই এক্সট্রা কাজগুলো হচ্ছে আলাদা করে রেখেছি। ঠিক আছে, তাহলে খেয়াল করো আমাকে এখন পড়তে হবে কি। আমরা সবার প্রথম তাহলে চলে আসি বৃদ্ধিপোষক হরমোনে। ঠিক আছে, সম্মুখ পিটুইটারি গ্রন্থি যেখান থেকে 6টা ট্রপিক হরমোন খরিত হচ্ছিল, সেই 6টা ট্রপিক হরমোন এগুলোর কাজ আমরা এখন জানবো। সবার প্রথম দেখো বৃদ্ধিপোষক হরমোন সে কি করে, তার কাজ সে হচ্ছে অস্থি এবং কোমল টিস্যুর বৃদ্ধি ঘটায়। যেহেতু বৃদ্ধিপোষক গ্রোথ হরমোন, সে আমাদের হচ্ছে পরিণত হতে, আমাদের বৃদ্ধিতে সহায়ক হবে, এই কারণে সে কি করে, অস্থির বৃদ্ধিতে সহায়তা করে, কোমল টিস্যুর বৃদ্ধিতে সহায়তা করে। আমার বৃদ্ধির জন্য, আমার মাসল ফর্মেশনের জন্য প্রোটিন সিনথেসিস করতে হবে, এ কারণে সে কী করে, প্রোটিন সংশ্লেষণ করে, গ্লাইকোজেনের সঞ্চালন করে এবং চর্বি সঞ্চয়কে উদ্দীপ্ত করে। তার মানে এখান থেকে আমার কোনোভাবেই আশা করি ভুল হবে না। ঠিক আছে, যদি তাই হয় দেখো ঠিক এখানটাতে আমরা একটু কোরিলেট করে পড়বো। দেখো তো বৃদ্ধিপোষক হরমোনের কাজ তাই বলা ছিল কিনা, অস্থি এবং কোমল টিস্যুর বৃদ্ধি, প্রোটিন সংশ্লেষ নিয়ন্ত্রণ, এবং অতিরিক্ত আমরা কি পড়েছিলাম, অতিরিক্ত আমরা পড়েছিলাম চর্বি সঞ্চয়কে উদ্দীপ্ত করা। তার মানে এখান থেকে শুধুমাত্র আমাকে কি করতে হবে, এই চর্বি সঞ্চয়কে উদ্দীপ্ত করে এটা আলাদা করে মনে রাখতে হবে, এবং আলাদা করে মনে রাখতে হবে গ্লাইকোজেনের সঞ্চালন। কারণ যদি প্রশ্ন আসে গ্লাইকোজেনের সঞ্চালনে ভূমিকা রাখে কোন হরমোন, তখন তোমাকে উত্তর করতে হবে কি, বৃদ্ধিপোষক হরমোন। আর বাকিগুলো এখানে বলাই আছে। এবার আমরা চলে আসবো হচ্ছে থাইরয়েড উদ্দীপক হরমোন। খেয়াল করো তো থাইরয়েড উদ্দীপক হরমোন বা থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের কাজ কি। দেখো থাইরয়েড উদ্দীপক হরমোনের কাজ হচ্ছে, বুঝতেই পারছি থাইরয়েড উদ্দীপক, তার মানে থাইরয়েড গ্ল্যান্ডকে স্টিমুলেট করে। কী কারণে স্টিমুলেট করে, সে হচ্ছে থাইরয়েড গ্রন্থিকে থাইরয়েড হরমোন সংশ্লেষ ও ক্ষরণে উদ্দীপ্ত করে। যদি হচ্ছে আমি বলছিলাম যে আমরা কোরিলেট করে পড়বো যেন হচ্ছে আমাদের ভুল না হয়। দেখো যদি এখানেও আমি 2 নাম্বার যে হরমোনটা অর্থাৎ থাইরয়েড উদ্দীপক হরমোনে যাই, সেও কি কাজ করে, থাইরয়েড গ্রন্থির বৃদ্ধি, ক্ষরণ এবং কার্যকারিতা নিয়ন্ত্রণ করে। তার মানে থাইরয়েড গ্রন্থিকে সে স্টিমুলেট করছে। এবার আমরা চলে আসবো 3 নাম্বার ট্রপিক হরমোন, যেটা হচ্ছে লুটিনাইজিং হরমোন। দেখি আমরা লুটিনাইজিং হরমোনের কাজটা আসলে কি। দেখো বইয়ের মধ্যে এখানে রিডিংয়ের মধ্যে কি বলা হয়েছে, আমি তোমাদের সুবিধার জন্য যেগুলো হচ্ছে এই ছকটার মধ্যে কাজ হিসেবে উল্লেখ করা নেই কিন্তু রিডিংয়ের মধ্যে আছে, সেগুলোকে আমি সবুজ কালি দিয়ে দাগাচ্ছি। তার মানে এখান থেকে তোমাকে সব কাজ পড়তে হবে, এখান থেকে পড়তে হবে শুধুমাত্র সবুজ কালি দিয়ে দাগানো এক্সট্রাগুলো। ঠিক আছে, দেখো এই যে লুটিনাইজিং হরমোন সে কি করছে, সে হচ্ছে নারীদেহে ডিম্বপাত, কর্পাস লুটিয়াম সৃষ্টি, এস্ট্রোজেন ও প্রোজেস্টেরন সংশ্লেষণকে
উদ্দীপ্ত করছে। তার মানে সে কি করছে, সে হচ্ছে নারীদেহে ডিম্বপাতে সহায়তা করছে। এখন আশা করি সেটা তোমাদের বুঝতে সমস্যা হয়নি বা হওয়ার কথা না, কেননা নবম অধ্যায়ে তোমরা জেনে এসেছো আসলে ডিম্বপাত মানে কি, তাই তো? এবার কর্পাস লুটিয়াম কি সেটাও তোমরা আসলে নবম অধ্যায়ে মানব জীবনের ধারাবাহিকতায় পড়ে এসেছো, অথবা যদি হচ্ছে পড়ে না থাকো, আমরা যখন নবম অধ্যায়ে পড়বো আমরা সেটা জেনেই যাব। তো এখানে আসলে ডিম্বপাত এবং কর্পাস লুটিয়াম নিয়ে আলোচনা করা অপ্রাসঙ্গিক। শুধুমাত্র তুমি জেনে রাখো নারীদেহে ডিম্বপাতে সহায়তা করে কে? লুটিনাইজিং হরমোন। কর্পাস লুটিয়াম সৃষ্টি, লুটিয়াম লুটিনাইজিং কোরিলেট করাই যাচ্ছে। ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন সংশ্লেষণকে উদ্দীপ্ত করে এবং পুরুষে টেস্টোস্টেরন ক্ষরণে উদ্দীপ্ত করে কে? লুটিনাইজিং হরমোন। তার মানে 4টা কাজ তোমাকে খুবই গুরুত্ব দিয়ে জানতে হবে। এবার দেখো তো ছকে চলে আসি, দেখি এক্সট্রা কিছু খুঁজে পাই কিনা। দেখো এই যে লুটিনাইজিং হরমোন, এখানে কি বলা হচ্ছে? নারীদেহে ডিম্বপাত, তারপর কি বলা হচ্ছে? দুগ্ধক্ষরণ এবং পুরুষে টেস্টোস্টেরন ক্ষরণকে উদ্দীপ্ত করে। তার মানে এখানে আমি কি পেলাম? এখানে আমি এক্সট্রা পেলাম যেটা হচ্ছে দুগ্ধক্ষরণ। তার মানে নারীদেহে দুগ্ধক্ষরণকে উদ্দীপ্ত করে কে? দুগ্ধক্ষরণকে উদ্দীপ্ত করে লুটিনাইজিং হরমোন। এটা অ্যাডিশনাল ইনফরমেশন যেটা হচ্ছে রিডিংয়ে ছিল না, তোমাকে কি করতে হবে? তোমাকে সেটা জানতে হবে। এবং এখানে দেখো ডিম্বপাত রিডিংয়েই পড়ে এসেছি, পুরুষের টেস্টোস্টেরন রিডিংয়েই পড়ে এসেছি, কিন্তু এমন দুটো ইনফরমেশন যেটা ছকের মধ্যে নেই, সেটা হচ্ছে একটা কর্পাস লুটিয়াম সৃষ্টি, একটা হচ্ছে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন সংশ্লেষণকে উদ্দীপ্ত করা। তার মানে প্রশ্ন আসবে কর্পাস লুটিয়াম সৃষ্টিতে ভূমিকা রাখে কোন হরমোন? অ্যান্সার হ্যাজ টু বি লুটিনাইজিং। ঠিক আছে, এবং ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন সংশ্লেষণকে উদ্দীপ্ত করে কে? উত্তর হবে কি? লুটিনাইজিং। তার মানে এই ছকের কাজগুলো পড়ে ফেললাম, এখানে এক্সট্রা দুটো ইনফরমেশন ছিল যেটা আমরা সবুজ কালি দিয়ে দাগিয়ে ফেললাম। এবার চলে আসবো আমরা চতুর্থ ট্রপিক হরমোন, যেটা হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন বা ফলিকল উদ্দীপক হরমোন। দেখি সে কি কাজ করে। তার কাজ হচ্ছে নারীদেহে ডিম্বাশয়ের ফলিকলের পূর্ণতা বা পরিপক্কতা দান করা। এখান থেকে তাহলে প্রশ্ন আসবে নারীদেহে ডিম্বাশয়ের ফলিকলের পূর্ণতা বা পরিপক্কতা দান করতে ভূমিকা রাখে কোন হরমোন? উত্তর হবে ফলিকল উদ্দীপক হরমোন। এবং তার আরেকটা কাজ কি? সে হচ্ছে ইস্ট্রোজেন সংশ্লেষে উদ্দীপনা যোগায়। যদি তাই হয়, তুমি যদি ছকটার মধ্যে কোরিলেট করে পড়তে চাও, ফলিকল উদ্দীপক হরমোন দেখো ডিম্বাশয়ের ফলিকলের পূর্ণতা দান, অলরেডি কি এটা বলাই আছে। তার মানে আমি অতিরিক্ত কি ইনফরমেশন পেলাম যেটা হচ্ছে আমার ছকটার মধ্যে বলা নেই। সেই অতিরিক্ত ইনফরমেশনটা হচ্ছে ইস্ট্রোজেন সংশ্লেষে উদ্দীপনা যোগায়। যদি প্রশ্ন আসে এস্ট্রোজেন সংশ্লেষণে উদ্দীপনা যোগায় কে? উত্তর কি হবে? ফলিকল উদ্দীপক হরমোন। তারপর আমরা চলে আসবো হচ্ছে পঞ্চম টপিক হরমোন, যেটা হচ্ছে প্রোল্যাকটিন। দেখো তো প্রোল্যাকটিনের কাজ কি? বলা হচ্ছে সম্মুখ পিটুইটারি গ্রন্থি থেকে ক্ষরিত এই হরমোনের প্রভাবে কি হচ্ছে? স্তন গ্রন্থির বৃদ্ধি হচ্ছে, অর্থাৎ ম্যামারি গ্ল্যান্ডের কি হচ্ছে? বৃদ্ধি হচ্ছে। দুগ্ধ উৎপাদন, অনাক্রম্যের প্রতি সারাদান, সন্তানের প্রতি বাৎসল্য ও পরিস্ফুটনের সময় নতুন রক্তকণিকা সৃষ্টিতে অবদান রাখে। তার মানে প্রচুর গুরুত্বপূর্ণ কাজ আমি এখানে দেখতে পাচ্ছি। দেখি তাহলে ছকের মধ্যে সবগুলো কাজই উল্লেখ করা আছে কিনা। যদি না করা থাকে তাহলে আমরা এখান থেকে পড়ে নিব। দেখো প্রোল্যাকটিন ছকে চলে আসো তো। দেখো প্রোল্যাকটিন ছকের মধ্যে বলা হয়েছে স্তন গ্রন্থির বৃদ্ধি ও দুগ্ধ ক্ষরণ নিয়ন্ত্রণ করে, আর কোনো কাজ ওরা উল্লেখ করেনি। তার মানে স্তন গ্রন্থির বৃদ্ধি নিয়ন্ত্রণ করে কে? প্রোল্যাকটিন। দুগ্ধক্ষরণ নিয়ন্ত্রণ করে কে? প্রোল্যাকটিন। কিছুক্ষণ আগে তুমি পড়ে এসেছো দুগ্ধক্ষরণ নিয়ন্ত্রণ করে কে? লুটিনাইজিং হরমোন। তার মানে এগুলো হচ্ছে মাল্টিপল, তোমাকে জানতে হবে। অপশনে যেটা থাকে তুমি কি করবে? সেটাই অ্যান্সার করবে। ঠিক আছে, এই যে দুইটা দুগ্ধক্ষরণের মধ্যে কি করা যাবে না? ভুল করা যাবে না। এবার দেখি অতিরিক্ত ইনফরমেশনগুলো যেটা হচ্ছে এখানে বলা ছিল না। দেখো প্রোল্যাকটিন, স্তনগ্রন্থির বৃদ্ধি বলা আছে, দাগালাম না। দুগ্ধ উৎপাদন আপাতত সেটা দাগালাম না, কিন্তু এখানে একটা শব্দের প্যাচ আছে। সেটা হচ্ছে তুমি ছকের মধ্যে পড়ছো দুগ্ধ ক্ষরণ, এখানে পড়ছো দুগ্ধ উৎপাদন। তার মানে টিচার যদি তোমাকে প্রশ্ন করে, টিচার ধরো ছক দেখলো না, টিচার এখান থেকে প্রশ্ন করলো দুগ্ধ উৎপাদনে ভূমিকা রাখে কোন হরমোন, তখন তোমাকে উত্তর কি করতে হবে? তখন উত্তর অবশ্যই করতে হবে প্রোল্যাকটিন। তার মানে ল্যাকটিন শব্দের সাথে ল্যাকটিক শব্দের আছে দুধের অ্যাডজেক্টিভ। তার মানে হচ্ছে আসলে আমরা কি করতে পারি এখানে? মনে রাখতে পারি যে দুগ্ধ উৎপাদনে ভূমিকা রাখে কে? প্রোল্যাকটিন হরমোন। এবং এই ইনফরমেশনগুলো ওখানে ছকের মধ্যে বলা নেই, কারণ আমরা এখান থেকে পড়ে ফেলবো অনাক্রম্যের প্রতি সারাদান, সন্তানের প্রতি বাৎসল্য
তার মানে হচ্ছে মাতৃস্নেহ বা হচ্ছে সন্তান বাৎসল্য, এই কাজগুলো মায়ের খুব স্বাভাবিকভাবেই আসে, ঠিক আছে। এবং সেটা কোন হরমোনের প্রভাবে? প্রোল্যাকটিন হরমোনের প্রভাবে। এবং অতিরিক্ত ইনফরমেশন খুবই গুরুত্বপূর্ণ, পরিস্ফুটনের সময় নতুন রক্তকণিকা সৃষ্টিতে অবদান রাখে। তার মানে সন্তান বা ভ্রূণের পরিস্ফুটনের সময় কি হয়? নতুন রক্তকণিকা সৃষ্টিতে অবদান রাখে কে? প্রোল্যাকটিন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমি যখন ভর্তি পরীক্ষা দিয়েছিলাম ওই সময় এই প্রশ্নটা এসেছিল, ঠিক আছে। এবার সর্বশেষ ট্রপিক হরমোন, যেটা হচ্ছে অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন। দেখো তো অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোনের কাজ কি? আমরা যদি এই ছকটা থেকে দেখে আসি, দেখো ছকের মধ্যে অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোনের কাজ বলেছে অ্যাড্রেনাল গ্রন্থির কর্টেক্স অঞ্চলের বৃদ্ধি, ক্ষরণ এবং কার্যকারিতা নিয়ন্ত্রণ করে। এখানে কি বলছে? এখানে বলছে অ্যাড্রেনাল কর্টেক্সকে গ্লুকোকর্টিকয়েড এবং স্টেরয়েড হরমোন ক্ষরণে উদ্দীপ্ত করে। তার মানে দুইটা প্রায় একই কথা, কিন্তু এখানে একটু বেশি কি হয়েছে, ওরা স্পেসিফিক হয়েছে। তার মানে এটাকে আমাকে এখান থেকে পড়তে হবে। কি পড়বো? যে অ্যাড্রেনাল কর্টেক্সকে কর্টিসল ক্ষরণে উদ্দীপ্ত করে কে? উদ্দীপ্ত করে অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন, ঠিক আছে। এবার যদি প্রথমবার পড়ে থাকো, হ্যাঁ, তাহলে হবে কি যে তোমাদের হয়তো বা একটু পড়তে কষ্ট হচ্ছে, কিন্তু তোমরা যদি একটু প্র্যাকটিস করো, ভিডিওটা দুইবার দেখো বা নিজে একটু খাতায় লিখে প্র্যাকটিস করো, তুমি এই কাজগুলো কখনোই ভুলবে না। কেননা হচ্ছে প্রথম শেখার ক্ষেত্রে যে কোনো জিনিস আসলে কষ্টকর, তুমি যদি ধৈর্য নিয়ে না শিখো তুমি হচ্ছে জিনিসটা আসলে আয়ত্ত করতে পারবে না। তো আমি খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করি, যেন হচ্ছে তোমার অল্প এফোর্ট দিলেই আসলে জিনিসটা পড়া হয়ে যায়, ঠিক আছে। যদি তাই হয়, দেখো আমার সম্মুখ পিটুইটারির 6টা ট্রপিক হরমোন পড়া শেষ হয়ে গেল। এবার আমি চলে আসবো হচ্ছে পিটুইটারির দ্বিতীয় খণ্ড, অর্থাৎ মধ্য পিটুইটারি গ্রন্থিতে। দেখো কি বলা হচ্ছে, এবার পড়াটা কিছুটা সহজ হয়ে যাচ্ছে। বলা হচ্ছে মধ্য পিটুইটারি গ্রন্থি থেকে কি খরিত হয়? মধ্য পিটুইটারি গ্রন্থি থেকে খরিত হয় মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন বা মেলানোসাইট উদ্দীপক হরমোন, যার অপর নাম হচ্ছে ইন্টারমেডিন। অপর নাম কি? ইন্টারমেডিন। এবং মেলানোসাইট তার মানে মেলানিনের সাথে সেটা সম্পৃক্ত। এবং এ হরমোন কি করে? এ হরমোন হচ্ছে ত্বক এবং চুলের বর্ণ নিয়ন্ত্রণ করে। খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন এমসিকিউ এর জন্য। সেটা হচ্ছে ত্বক এবং চুলের বর্ণ নিয়ন্ত্রণ করে কোন হরমোন? উত্তর হবে মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন। অপশন হিসেবে যদি সেটা না থাকে, উত্তর হবে ইন্টারমেডিন, ঠিক আছে। কিন্তু প্রশ্ন যদি এভাবে আসে, ত্বক ও চুলের বর্ণ নিয়ন্ত্রণ করে কোন গ্রন্থি, তখন তোমার উত্তর করতে হবে মধ্য পিটুইটারি গ্রন্থি। কেন? কারণ মধ্য পিটুইটারি গ্রন্থি নিঃসৃত হরমোনই হচ্ছে মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন বা মেলানোসাইট উদ্দীপক হরমোন, ঠিক আছে। এবং সে কোন কোষের বিস্তৃতি ঘটিয়ে বর্ণ নিয়ন্ত্রণ করে? সে হচ্ছে মেলানোফোরের বিস্তৃতি ঘটায়। এবং তারপর আমরা চলে আসবো পশ্চাৎ পিটুইটারি, অর্থাৎ পিটুইটারির সর্বশেষ খণ্ড। পশ্চাৎ পিটুইটারি গ্রন্থি থেকে কয়টা হরমোন খরিত হয়? 2টা হরমোন খরিত হয়। একটা কি? একটা হচ্ছে তোমার অক্সিটোসিন, আর একটা হচ্ছে ভ্যাসোপ্রেসিন। অপর নাম হচ্ছে অ্যান্টি ডাইউরেটিক হরমোন বা এডিএইচ। তার মানে পশ্চাৎ পিটুইটারি থেকে হরমোন খরিত হচ্ছে 2টা, একটা হচ্ছে অক্সিটোসিন আর একটা হচ্ছে ভ্যাসোপ্রেসিন, অথবা অপর নাম হচ্ছে অ্যান্টি ডাইউরেটিক হরমোন। তোমাকে জানতে হবে অক্সিটোসিন হরমোনের কাজ কি। দেখো, অক্সিটোসিন হরমোনের কাজও হচ্ছে দুগ্ধ ক্ষরণে সাহায্য করা। তার মানে আমাকে তুমি বলো তো, তুমি দুগ্ধ ক্ষরণে টোটাল কয়টা হরমোনের ভূমিকা দেখতে পেয়েছো? তুমি যদি খেয়াল করে থাকো ছকটার মধ্যে, তুমি এখানে দুগ্ধক্ষরণে পাচ্ছ অক্সিটোসিন, তুমি ছকের মধ্যে দুগ্ধক্ষরণে পেয়েছিলে লুটিনাইজিং হরমোন, তুমি দুগ্ধক্ষরণে পেয়েছিলে প্রোল্যাকটিন, ঠিক আছে। দেখো, দেখেছো? তার মানে তোমাকে 3টাই জানতে হবে যে আসলে দুগ্ধক্ষরণের সাথে জড়িত 3টা হরমোন কি? অক্সিটোসিন, প্রোল্যাকটিন এবং হচ্ছে লুটিনাইজিং। কিন্তু যদি স্পেসিফিক টিচার প্রশ্ন করে, সবগুলো ছিল দুগ্ধক্ষরণ, কিন্তু টিচার যদি প্রশ্ন করে দুগ্ধ উৎপাদনে ভূমিকা রাখে কে, অ্যান্সার অবশ্যই হতে হবে প্রোল্যাকটিন। আশা করি এখানে তোমরা ওভারল্যাপ করবে না, ঠিক আছে। এবং দেখো, অক্সিটোসিনের একটা কাজ ছিল দুগ্ধক্ষরণে সাহায্য করা, এবং খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ, সেটা হচ্ছে প্রসবের সময় জরায়ু সংকোচন ত্বরান্বিত করা। তার মানে বাচ্চা যখন প্রসব হচ্ছে, তখন জরায়ুর সংকোচনকে সে কি করছে? ইনিশিয়েট করছে, স্টিমুলেট করছে, যেন খুব সহজে কি হয়? বাচ্চাটা প্রসব হয়, ঠিক আছে। তার মানে এটা খুবই গুরুত্বপূর্ণ। প্রসবের সময় জরায়ু সংকোচন ত্বরান্বিত করে কে? অক্সিটোসিন। এবার ভ্যাসোপ্রেসিন বা অ্যান্টি ডাইউরেটিক হরমোন কি? বুঝতেই পারছি,
তার মানে সেটা আসলে মূত্র তৈরি বা রক্তচাপ নিয়ন্ত্রণের সাথে সম্পর্কিত। তার মানে দেখো সে কি করে, সে হচ্ছে রক্তচাপকে বৃদ্ধি করে এবং সে কি করে বৃক্কের পানি শোষণ ক্ষমতাকে বাড়ায়। তার মানে তোমার হচ্ছে যখন এই ভ্যাসোপ্রেসিন বা অ্যান্টি ডায়ুরেটিক হরমোন ক্ষরিত হয় তখন আমাদের কিডনি বা আমাদের বৃক্ক কি করে, সে হচ্ছে বেশি পরিমাণ পানি শোষণ করে, সেটা মূত্র রূপে বের হতে দেয় না। তার মানে যখন সে বেশি পরিমাণ পানি শোষণ করে ফেললো কি হলো, সেই পানিটা রক্তে এসে গেল, এই কারণে তোমার রক্তের চাপ কি হলো, রক্তের চাপও বেড়ে গেল। যদি তাই হয় আমরা অগ্র পিটুইটারি, মধ্য পিটুইটারি, পশ্চাৎ পিটুইটারি অ্যাজ এ হোল পিটুইটারি গ্রন্থি পড়ে ফেললাম। এবার আমরা চলে আসবো ছকটাতে, একটু সময় নিয়ে পড়াচ্ছি যেন হচ্ছে প্রথমবারেই তোমাদের পড়াটা খুব ভালো হয়ে যায়, দ্বিতীয়বার তোমাদের পড়ার সময় খুব সহজ মনে হয়। দেখো পিটুইটারির অগ্রভাগ আমরা সবগুলো পড়ে ফেলেছিলাম। পিটুইটারির মধ্যভাগ থেকে খরিত হচ্ছিল মেলানোসাইট উদ্দীপক হরমোন, যার অপর নাম ছিল ইন্টারমেডিন। সে কি করতো, মেলানোফোর কোষের বিস্তৃতি ঘটিয়ে ত্বক এবং চুলের বর্ণ নিয়ন্ত্রণ করত, যেটা হচ্ছে আমরা সেখানে পড়ে এসেছি। এবং পিটুইটারি গ্রন্থির পশ্চাৎ ভাগ থেকে কোন হরমোন খরিত হয়, দুটো হরমোন, একটা হচ্ছে অ্যান্টি ডায়ুরেটিক হরমোন বা এডিএইচ, যার অপর নাম হচ্ছে ভ্যাসোপ্রেসিন, অপরটা হচ্ছে অক্সিটোসিন। অক্সিটোসিনের কাজ কি ছিল, সে জরায়ু সংকোচন করত প্রসব সহজ করার জন্য এবং সে দুগ্ধক্ষরণ নিয়ন্ত্রণ করত। অ্যান্টি ডায়ুরেটিক হরমোনের কাজ কি ছিল, সে হচ্ছে বৃক্কীয় নালীর পানি পুনঃশোষণ বাড়াতো এবং কি করত, রক্তবাহিকার প্রাচীর সংকোচনের মাধ্যমে রক্তচাপকে বৃদ্ধি করত। তার মানে আমরা এখান থেকে এই কাজগুলো পড়ে ফেললাম। তাহলে একটু কোরিলেট করি, তোমাদের একটু জিজ্ঞাসা থাকবে আমার, সেটা হচ্ছে পিটুইটারি গ্রন্থির অগ্রভাগ অর্থাৎ অগ্র পিটুইটারি থেকে কয়টা হরমোন খরিত হয়, উত্তর কি হবে, উত্তর হবে 6টা। এবার তোমার হচ্ছে পিটুইটারি গ্রন্থির মধ্যভাগ থেকে কয়টা হরমোন খরিত হয়, একটা, যেটা হচ্ছে মেলানোসাইট উদ্দীপক হরমোন বা ইন্টারমেডিন। পিটুইটারি গ্রন্থির পশ্চাৎ ভাগ থেকে কয়টা হরমোন খরিত হয়, 2টা, ভ্যাসোপ্রেসিন আর হচ্ছে কি আরেকটা দেখো অক্সিটোসিন। ঠিক আছে, যদি তাই হয় আমরা পিটুইটারি গ্রন্থি নিঃসৃত হরমোন কাজ পড়ে ফেললাম, আশা করি ভুল হবে না। এবার আমরা চলে আসবো পরবর্তী গ্রন্থি, যেটা হচ্ছে থাইরয়েড গ্রন্থি। চলে আসি আমরা পরবর্তী পেজে, যেখানে থাইরয়েড গ্রন্থি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আমরা বারবার সেই ছকটা দেখে কোরিলেট করে পড়ব যেন হচ্ছে আমাদের কোনো জায়গায় ভুল না হয়। দেখো থাইরয়েড গ্রন্থি তোমাকে আগে জানতে হবে, থাইরয়েড গ্রন্থির অবস্থান খুবই গুরুত্বপূর্ণ। অবস্থান হচ্ছে ট্রাকিয়ার উভয় পাশে, তার মানে আমার শ্বাসনালী বা ট্রাকিয়ার দুই পাশে কি করে, থাইরয়েড গ্রন্থি অবস্থান করে। দেখো এই হচ্ছে আমার শ্বাসনালী বা ট্রাকিয়া, এর দুই পাশে থাইরয়েড গ্রন্থি অবস্থান করছে। খেয়াল করো তো থাইরয়েড গ্রন্থিকে দেখতে কেমন দেখাচ্ছে, একটা প্রজাপতির মতো। এই কারণে হচ্ছে থাইরয়েড কি আকৃতির গ্রন্থি, থাইরয়েড হচ্ছে প্রজাপতি আকৃতির গ্রন্থি। ভুল করা যাবে না, খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। তোমাকে জানতে হবে থাইরয়েড গ্রন্থি থেকে আবার কয়টা হরমোন নিঃসৃত হয়, থাইরয়েড গ্রন্থি থেকে 3টা হরমোন নিঃসৃত হয়। সেই 3টা হরমোন কি, মনে রাখবো হচ্ছে আমরা টি টি সি দিয়ে। দেখো এমসিকিউ, থাইরয়েড গ্রন্থি থেকে কয়টা হরমোন খরিত হয়, 3টা হরমোন খরিত বা নিঃসৃত হয়। সেইটা কি, সেটা হচ্ছে টিটিসি। টিতে হচ্ছে ট্রাই আয়োডোথাইরোনিন, যার সংকেত হচ্ছে ট্রাই, তার মানে কি T3। তারপর দেখো পরেরটা হচ্ছে থাইরোক্সিন আরেকটি দিয়ে, যেটাকে আমরা প্রকাশ করি আসলে T4 দিয়ে, এবং সবার লাস্টেরটা হচ্ছে ক্যালসিটোনিন। তার মানে থাইরয়েড গ্রন্থি থেকে কয়টা হরমোন খরিত হলো, 3টা। সেটা কি কি, ট্রাই আয়োডোথাইরোনিন, সেটা হচ্ছে থাইরোক্সিন, সেটা হচ্ছে সি দিয়ে ক্যালসিটোনিন। টিতে ট্রাই আয়োডোথাইরোনিন, টিতে হচ্ছে থাইরোক্সিন, সিতে হচ্ছে ক্যালসিটোনিন। ঠিক আছে, এই 3টা ভুল করা যাবে না, কারণ এখান থেকে প্রশ্ন আসে নিচের কোনটি থাইরয়েড গ্রন্থি নিঃসৃত হরমোন নয়। ঠিক আছে, ধরো আরেকটা অপশন দিয়ে দিল তোমার হচ্ছে আগের পেজ থেকে, ধরো অপশন হিসেবে তোমাকে দিয়ে দিল অক্সিটোসিন। ঠিক আছে, তাহলে তোমার এই থাইরোক্সিন এবং অক্সিটোসিনের মধ্যে যেন ওভারল্যাপ না করে যায়, সাবধান, সেটা হচ্ছে টিটিসি। ওকে, যদি তাই হয় তোমাকে জানতে হবে প্রত্যেকটার কাজ, খুবই গুরুত্বপূর্ণ। খেয়াল করো ট্রাই আয়োডোথাইরোনিনের কাজ কি, সে বলছে এখানে অনেকগুলো ইনফরমেশন আছে যেটা হচ্ছে আমাদের ছকের মধ্যে উল্লেখিত নেই। এর জন্য আমি এগুলো কি করব, সবুজ কালিতে দাগিয়ে পড়ে ফেলবো। সে কি করে, মৌলিক বিপাক হারকে উদ্দীপ্ত করে। প্রশ্ন আসবে মৌলিক বিপাক হারকে উদ্দীপ্ত করে কোন হরমোন, উত্তর হবে ট্রাই আয়োডোথাইরোনিন। প্রশ্ন আসবে
গ্লুকোজ সংশ্লেষণে ভূমিকা রাখে কোন হরমোন? উত্তর হবে ট্রাই আয়োডোথাইরোনিন। প্রশ্ন আসবে লাইপোলাইসিস অর্থাৎ লিপিড ভাঙা, লিপিডকে ভেঙে দেখো লিপিডকে ভেঙে বিপাক হার ত্বরান্বিত করার কাজ কি করে? ট্রাই আয়োডোথাইরোনিন। খুবই গুরুত্বপূর্ণ। ভ্রূণ এবং শিশুর পরিস্ফুটনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কে? ট্রাই আয়োডোথাইরোনিন। তার মানে সবুজ কালি দিয়ে দাগানোগুলো হচ্ছে ছকের মধ্যে উল্লেখিত ছিল না। আর কোন দুইটা আমরা বললাম না? হৃদস্পন্দন হার, প্রোটিন সংশ্লেষ। দেখো ট্রাই আয়োডোথাইরোনিনের কাজে চলে আসি। এই যে ট্রাই আয়োডোথাইরোনিন দেখো বিপাক হার, হৃদস্পন্দন এবং প্রোটিন সংশ্লেষ নিয়ন্ত্রণ করে। তার মানে এই তিনটা কাজ আসলে ছকের মধ্যে কি ছিল? বলাই ছিল। ঠিক আছে, এবং দেখো আমরা ঠিক এখন এই অংশটা পড়ছি। থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হয় তিনটা হরমোন, ট্রাই আয়োডোথাইরোনিন যেটা হচ্ছে T3, আরেকটিতে হচ্ছে থাইরক্সিন যেটা হচ্ছে T4, সিতে হচ্ছে ক্যালসিটোনিন। এবং থাইরয়েড গ্রন্থির অবস্থান কোথায় ছিল? শ্বাসনালী বা ট্রাকিয়ার দুই পাশে। তাহলে হচ্ছে এখান থেকে আমরা এটা পড়ে ফেললাম, কিভাবে পড়তে হবে সেটাও আমরা জেনে গেলাম। যদি তাই হয় আমরা চলে আসবো তারপর ট্রাই আয়োডোথাইরোনিন বোঝার পরে আমরা চলে আসবো থাইরক্সিনে। দেখি থাইরক্সিন কি কাজ করে। থাইরক্সিনকে আমরা প্রকাশ করছি T4 দিয়ে। সে কি করে? বিপাকীয় প্রক্রিয়ার হারকে নিয়ন্ত্রণ করে, প্রোটিন সংশ্লেষণ করে, দৈহিক বৃদ্ধি নির্ধারণ করে। খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ, সেটা হচ্ছে সবার লাস্টেরটা যেটা ছকের মধ্যে বলা নেই, সেটা হচ্ছে দৈহিক বৃদ্ধি নির্ধারণ করে কোন হরমোন? থাইরক্সিন। এটা খুবই গুরুত্বপূর্ণ, কোনোভাবেই কি করা যাবে না? ভুল করা যাবে না। ঠিক আছে, আর বাকি দুইটা আসলে ছকের মধ্যে বলাই আছে। দেখো আবার একটু কোরিলেট করার জন্য থাইরক্সিনে চলে আসবো। বিপাকীয় প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে, বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, তার মানে এই দুটো আসলে কি এখানে বলাই আছে। এবার যদি তাই হয় এবং এই প্রোটিন সংশ্লেষে প্রয়োজনীয় ভূমিকা পালন করে, তুমি বুঝতেই পারছো যেহেতু বৃদ্ধি নির্ধারণ করছে, বৃদ্ধি নিয়ন্ত্রণ করছে, তার মানে বৃদ্ধি হওয়ার জন্য প্রোটিন সিনথেসিস করতে হবে, এই কারণেই প্রোটিন সংশ্লেষণ করছে। তারপর সর্বশেষ চলে আসবো আমরা থাইরয়েড গ্রন্থির সর্বশেষ হরমোন যেটা হচ্ছে টিটিসি এর সি অর্থাৎ ক্যালসিটোনিন। দেখো ক্যালসিটোনিন কি করে? এর প্রভাবে অন্ত্র বা ইন্টেস্টাইন কি করে? ক্যালসিয়াম শোষণ করে রক্তে ক্যালসিয়ামের মাত্রা কমায়। খুবই গুরুত্বপূর্ণ। তার মানে ক্যালসিটোনিন কি করছে? রক্তে ক্যালসিয়ামের মাত্রাকে কমাচ্ছে। ঠিক আছে, ক্যালসিয়ামের মাত্রাকে কমাচ্ছে। এখন এই ক্যালসিয়ামের মাত্রাকে কিভাবে কমানো যায়? ক্যালসিয়ামের মাত্রাকে কমানো যায় যদি আমি বৃক্ক কি করতে পারি? ক্যালসিয়াম শোষণে বাধা দিতে পারি। তার মানে কিডনি কি করতে পারবে না? বেশি পরিমাণ ক্যালসিয়াম আয়ন অ্যাবজর্ব করতে পারবে না। রিঅ্যাবজর্ব করতে না পারলেই কি হবে? সেই আয়নগুলো মূত্রের সাথে বাইরে বের হয়ে যাবে। তার মানে রক্তে ক্যালসিয়ামের পরিমাণ কমে যাবে। তার মানে রক্তে ক্যালসিয়ামের মাত্রা কমায় কে? ক্যালসিটোনিন। ঠিক আছে, দেখো এবং সেটা কিভাবে সে করে? সে হচ্ছে বৃক্ককে ক্যালসিয়াম শোষণে বাধা দেয়। তার মানে তোমার এখান থেকে দুইটা প্রশ্ন আসবে। প্রথম প্রশ্ন হচ্ছে রক্তে ক্যালসিয়ামের মাত্রা কমায় কে? উত্তর ক্যালসিটোনিন। বৃক্কে ক্যালসিয়াম শোষণকে বাধা দেয় কে? উত্তর ক্যালসিটোনিন। ঠিক আছে, এবার আরেকটা ইনফরমেশন যেটা হচ্ছে আমাদের ছকে বলা নেই, আমরা এখান থেকে পড়ে ফেলবো, সেটা হচ্ছে হাড়ে ক্যালসিয়াম সঞ্চয় করে। ঠিক আছে, দেখো ক্যালসিয়াম যদি হাড়ের মধ্যে সঞ্চিত হয়ে যায় তবেও কি হবে? তবেও রক্তের মধ্যে অ্যাজ এ হোল ক্যালসিয়ামের পরিমাণ কমে যাবে, কেননা রক্তের ক্যালসিয়ামগুলো তখন হাড়ে চলে গেছে। ঠিক আছে, তার মানে হাড়ে ক্যালসিয়াম সঞ্চয়ে ভূমিকা রাখে কে? ক্যালসিটোনিন। এবং খুবই গুরুত্বপূর্ণ ভিটামিন ডি নিয়ন্ত্রণে ভূমিকা পালন করে কে? ক্যালসিটোনিন। একটা শব্দ আমি গোল করব, সেই শব্দটা হচ্ছে নিয়ন্ত্রণ। কেন গোল করছি একটু পরে আমি তোমাদের বলছি। জেনে রাখো ভিটামিন ডি নিয়ন্ত্রণে ভূমিকা পালন করে কে? ক্যালসিটোনিন। যদি তাই হয় ছকের মধ্যে চলে আসবো। দেখো ক্যালসিটোনিন মাত্র এখানে বলা হয়েছে রক্তে ক্যালসিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে। এখন এই নিয়ন্ত্রণটা কিভাবে করে? সে তো বাড়াতেও পারে কমাতেও পারে, স্পেসিফিক বলে নাই, এই কারণে আমরা সেটা রিডিংয়ের ভেতর থেকে পড়েছি। এবং দেখো আমি পাশে লিখে রেখেছি এই যে সিটি অর্থাৎ ক্যালসিটোনিন সে কি করে? রক্তে ক্যালসিয়ামের মাত্রাকে কি করে? কমায়। ঠিক আছে, কিভাবে কমায়? বৃক্কের ক্যালসিয়াম আয়ন পুনঃশোষণকে বাধা দিয়ে। তো আশা করি এখন এই নিয়ন্ত্রণটা তুমি কোনোভাবেই ভুল করবে না। যদি তাই হয় আমাদের থাইরয়েড পড়া হয়ে গেল। আমরা চলে আসবো এবার প্যারাথাইরয়েড গ্রন্থিতে এবং প্যারাথাইরয়েড গ্রন্থির কাজ। ঠিক আছে, দেখো বলা হচ্ছে প্যারাথাইরয়েড গ্রন্থি, তোমাকে জানতে হবে প্যারাথাইরয়েড গ্রন্থি কয়টা। প্যারাথাইরয়েড গ্রন্থি হচ্ছে 2 জোড়া। আমাকে বলো তো 2 জোড়া মানে কয়টা? 2 জোড়া মানে হচ্ছে 4টা।
তার মানে দুইটা প্যারাথাইরয়েড গ্রন্থি কিন্তু না, প্যারাথাইরয়েড গ্রন্থি হচ্ছে 4টা অর্থাৎ 2 জোড়া। ঠিক আছে, তারা কোথায় অবস্থান করে? তারা হচ্ছে থাইরয়েড গ্রন্থির পেছনে এবং কিছু ক্ষেত্রে থাইরয়েডের মধ্যেই অবস্থান করে। তুমি তো গ্রন্থি ওয়াইজ অবস্থানটা ব্যাখ্যা করলে, আমি তোমাকে যদি বলি স্পেসিফিক কোন অর্গানে অবস্থান করে বা কোন অর্গানের পেছনে, তাহলে খেয়াল করো থাইরয়েড গ্রন্থি যেন কোথায় ছিল? থাইরয়েড গ্রন্থি ছিল কোথায়? থাইরয়েড ছিল ট্রাকিয়ার উভয় পাশে অর্থাৎ শ্বাসনালীতে। তো যেহেতু প্যারাথাইরয়েড থাইরয়েডের পেছনে অবস্থান করছে, তার মানে প্যারাথাইরয়েডের অবস্থানও শ্বাসনালীতে। তার মানে তুমি এখান থেকে কি জেনে গেলে? তুমি এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ জেনে গেলে। সেটা হচ্ছে দেখো শ্বাসনালীতে কারা কারা অবস্থান করছে? 2, 3, 4 অর্থাৎ থাইরয়েড, প্যারাথাইরয়েড এবং একটু পরে আমরা থাইমাস পড়বো। এই 3টা গ্রন্থির অবস্থানই কোথায়? শ্বাসনালীতে। এটা তুমি হচ্ছে এখানে লিখে রাখবে যেন হচ্ছে অবস্থান থেকে যদি কোনো প্রশ্ন আসে তুমি ভুল না করো। ঠিক আছে, যদি তাই হয় দেখো আমরা এখান থেকে জানবো যে প্যারাথাইরয়েড গ্রন্থি থেকে কি নিঃসৃত হয়? প্যারাথাইরয়েড গ্রন্থি থেকে একটা হরমোন নিঃসৃত হয় যাকে বলা হয় প্যারাথাইরয়েড হরমোন বা প্যারাথরমোন। ঠিক আছে, অপর নাম হচ্ছে প্যারাথাইরিন। তার মানে প্যারাথাইরয়েড গ্রন্থি থেকে 3টা হরমোন নিঃসৃত হয়, বেসিক্যালি একটা হরমোন বাট যার 3টা নাম, সেটা হচ্ছে প্যারাথাইরয়েড হরমোন, প্যারাথরমোন অথবা হচ্ছে প্যারাথাইরিন। ঠিক আছে, এটা কোনোভাবেই ভুল করা যাবে না। এবার আমাকে জানতে হবে তার ক্রিয়া। ঠিক আছে, ক্রিয়া খেয়াল করব, ক্রিয়াটা আসলে আমরা দেখি এখানে কি বলা হয়েছে। দেখো তো এখানে প্যারাথরমোনের ক্রিয়া কি বলছে? বলছে ক্যালসিয়াম এবং ফসফরাসের বিপাক নিয়ন্ত্রণ করে। ওই একই কথা, বিপাক নিয়ন্ত্রণটা হয় কিভাবে? সেটা কি ক্যালসিয়ামের পরিমাণকে বাড়ায় নাকি কমায়? সেটা আমরা এখন জানব। দেখো কি বলছে, এই প্যারাথরমোন কি করে? রক্তে ক্যালসিয়ামের মাত্রা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেটা কিভাবে করে? সে হচ্ছে বৃক্কে ক্যালসিয়ামের পুনঃশোষণকে বাড়িয়ে দেয়। তার মানে তোমার কিডনি যখন বেশি পরিমাণ ক্যালসিয়াম শোষণ করতে পারবে, সেই ক্যালসিয়ামগুলো কোথায় আসবে? সেই ক্যালসিয়ামগুলো রক্তে যাবে। তার মানে রক্তের মধ্যে ক্যালসিয়ামের পরিমাণ কি করবে? রক্তের মধ্যে ক্যালসিয়ামের পরিমাণ বেড়ে যাবে। ঠিক আছে, তার মানে রক্তে ক্যালসিয়ামের পরিমাণ কমায় হচ্ছে ক্যালসিটোনিন, রক্তে ক্যালসিয়ামের পরিমাণ বাড়ায় হচ্ছে প্যারাথরমোন। ঠিক আছে, সে তার মানে দেখো প্যারাথরমোন রক্তে ক্যালসিয়ামের পরিমাণ বাড়ায় কিন্তু আবার রক্তের মধ্যে কি করে? ফসফেটের মাত্রাকে কমিয়ে দেয়। বুঝতে পেরেছি কথাটা? তার মানে সে কি করছে? সে হচ্ছে ক্যালসিয়ামের পরিমাণকে বাড়াচ্ছে কিন্তু ফসফেটকে কি করছে? কমিয়ে দিচ্ছে। ঠিক এটাই আমরা এখানে কি করেছিলাম? লিখে রেখেছিলাম। দেখো এই যে প্যারাথাইরয়েড হরমোন বা প্যারাথরমোন সে কি করে? রক্তে ক্যালসিয়ামের পরিমাণকে বাড়িয়ে দেয় কিন্তু ফসফরাসকে কি করে? ফসফরাসের পরিমাণটাকে কমিয়ে দেয়। তো আশা করি এবার কিভাবে আসলে ক্যালসিয়াম ফসফরাসের বিপাক নিয়ন্ত্রিত হয় এবং মাত্রা নিয়ন্ত্রিত হয়, কোনটা বাড়ায় কোনটা কমায়, এটা তুমি ভুল করবে না। এবার দেখো আরেকটা এমসিকিউ খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ভিটামিন ডি কে সক্রিয়করণে ভূমিকা পালন করে। দেখো তো একটা শব্দ গোল করব, সেই শব্দটা হচ্ছে সক্রিয়করণ। কেন গোল করলাম? ঠিক একটু আগে তুমি পড়ে এসেছো যে ভিটামিন ডি নিয়ন্ত্রণে ভূমিকা পালন করে কে? ক্যালসিটোনিন। এখানে তুমি পড়ছো ভিটামিন ডি সক্রিয়করণে ভূমিকা পালন করে কে? প্যারাথরমোন। ঠিক আছে, তার মানে তোমার হচ্ছে একটা হচ্ছে নিয়ন্ত্রণ, একটা হচ্ছে সক্রিয়করণ। টিচার ওয়ার্ড বেসিস প্রশ্ন করে, সুতরাং যখন যেই ওয়ার্ডটা থাকবে সেই কিওয়ার্ড বেসিস অ্যান্সার আমাকে করতে হবে। যদি প্রশ্ন আসে ভিটামিন ডি নিয়ন্ত্রণে ভূমিকা পালন করে কোন হরমোন, ইট হ্যাজ টু বি ক্যালসিটোনিন। যদি প্রশ্ন আসে ভিটামিন ডি সক্রিয়করণে ভূমিকা পালন করে কোন হরমোন, ইট হ্যাজ টু বি প্যারাথাইরয়েড হরমোন, প্যারাথরমোন বা প্যারাথাইরিন। যদি তাই হয় এমসিকিউ খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ভিটামিন ডি এর অভাবে বাচ্চাদের কি রোগ হয়? চোখ বন্ধ করে জানি রিকেটস, যেটা জানি না সেটা হচ্ছে বয়স্কদের কি হয়? অস্টিওম্যালাসিয়া। ঠিক আছে, তার মানে ভিটামিন ডি এর অভাবে বাচ্চাদের কি রোগ হয়? ভিটামিন ডি এর অভাবে বয়স্কদের কি রোগ হয়? কোনোভাবেই ভুল করা যাবে না, খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। এবার যদি তাই হয় আমরা চলে আসবো অ্যাড্রেনাল ও সুপ্রারেনাল গ্রন্থিতে। খেয়াল করো এখান থেকে আমাকে কি পড়তে হবে? জানতে হবে প্রথমত তাদের অবস্থান। অ্যাড্রেনাল সুপ্রারেনাল অবস্থান করে। খেয়াল করো সুপ্রারেনাল, ঠিক আছে, আমরা নাম থেকে অবস্থান বুঝে যাব। রেনাল মানে কি? বুঝতেই পারছো যে ভাইয়া কিডনির মেডিকেল টার্মিনোলজি আসলে আমরা রেনাল ব্যবহার করি, তাই তো? তার মানে রেনাল মানে আমি আসলে কিডনিকে ইন্ডিকেট করছি। সুপ্রা মানে কি? সুপ্রা মানে আসলে উপরে। ঠিক আছে,
তার মানে হচ্ছে সুপ্রারেনাল বা অ্যাড্রেনাল কোথায় অবস্থান করবে, দেখো সে হচ্ছে কিডনির উপরে বা কিডনির মাথায় বা হচ্ছে বৃক্কের মাথায়। তার মানে প্রতিটি বৃক্কের মাথায় টুপির মতো কি অবস্থান করে, অ্যাড্রেনাল গ্রন্থি অবস্থান করে। ঠিক আছে, কয়টা, মোট 2টা। দেখো এই অ্যাড্রেনাল গ্রন্থি বা সুপ্রারেনাল গ্রন্থির বাইরের হলুদ অংশটাকে বলা হয় কর্টেক্স, ভেতরের পিঙ্গল বর্ণের অংশটাকে বলা হয় মেডুলা। তার মানে কর্টেক্সের বর্ণ কি হলুদ, মেডুলার বর্ণ কি পিঙ্গল। ঠিক আছে, তোমাকে জানতে হবে অ্যাড্রেনাল বা সুপ্রারেনাল গ্রন্থির ওজন কত। ওজন হচ্ছে 3 থেকে 5 গ্রাম। তার মানে এখানে আমি খুবই গুরুত্বপূর্ণ কিছু কি পেলাম, খুবই গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ পেলাম। সেটা হচ্ছে অ্যাড্রেনাল বা সুপ্রারেনাল গ্রন্থির অবস্থান বৃক্কের মাথায় টুপির মতো, এর বাইরের হলুদ অংশটাকে বলি কর্টেক্স, ভেতরের পিঙ্গল বর্ণ অংশটাকে বলি মেডুলা। এই গ্রন্থির ওজন হচ্ছে 3 থেকে 5 গ্রাম। ঠিক আছে, যদি তাই হয় ওজন থেকে আমরা পড়েছিলাম, বলতো পিটুইটারি গ্রন্থির ওজন কত ছিল, পিটুইটারি গ্রন্থির ওজন ছিল 0.5 গ্রাম। ঠিক আছে, যদি তাই হয় এবার এই অ্যাড্রেনাল বা সুপ্রারেনাল গ্রন্থি থেকে কোন হরমোন খরিত বা নিঃসৃত হয়। দেখো এই অ্যাড্রেনাল কর্টেক্স থেকে 3 ধরনের হরমোন নিঃসৃত হয় এবং অ্যাড্রেনাল মেডুলা থেকে 2 ধরনের হরমোন নিঃসৃত হয়। তার মানে অ্যাড্রেনাল গ্রন্থি বা সুপ্রারেনাল গ্রন্থির অংশ কয়টা ছিল, 2টা, একটা হচ্ছে বাইরের কর্টেক্স, একটা হচ্ছে ভেতরের মেডুলা। এই বাইরের কর্টেক্সটা থেকে অর্থাৎ অ্যাড্রেনাল কর্টেক্স থেকে খরিত হরমোন সংখ্যা কত, 3। কোনোভাবেই কি করা যাবে না, ভুল করা যাবে না। সেই হরমোন দুটো কি, একটা হচ্ছে গ্লুকোকর্টিকয়েড, একটা হচ্ছে মিনারেলো কর্টিকয়েড এবং আরেকটা হচ্ছে যৌন কর্টিকয়েড। তার মানে অ্যাড্রেনাল কর্টেক্স থেকে খরিত হরমোন সংখ্যা 3, গ্লুকোকর্টিকয়েড, মিনারেলো কর্টিকয়েড এবং যৌন কর্টিকয়েড। দেখো গ্লুকোকর্টিকয়েড বুঝতেই পারছি, গ্লুকো মানে গ্লুকোজ, তার মানে সে কী করবে, শর্করা জাতীয় খাদ্যের বিপাক নিয়ন্ত্রণ করবে। মিনারেলো কর্টিকয়েড বুঝতেই পারছি, মিনারেল তার মানে কি খনিজ, তার মানে সে কী করবে, খনিজ লবণের বিপাক নিয়ন্ত্রণ করবে। যৌন হরমোন সে বুঝতেই পারছে সে কী করবে, এই যে যৌন হরমোনগুলো আছে সেই যৌন হরমোনগুলোকে অ্যাক্টিভেট করে যৌন লক্ষণ প্রকাশে সাহায্য করবে। ঠিক আছে, তার মানে অ্যাড্রেনাল কর্টেক্স থেকে খরিত হরমোন 3টা, গ্লুকোকর্টিকয়েড, মিনারেলোকর্টিকয়েড এবং তাদের কাজ খুব সহজ, বুঝে ফেললাম। এবার আমরা চলে আসবো হচ্ছে অ্যাড্রেনাল মেডুলা থেকে কোন হরমোন নিঃসৃত হয় এবং তাদের কাজটা কি। দেখো অ্যাড্রেনাল মেডুলা থেকে আবার হরমোন নিঃসৃত হয় কয়টা, 2টা। কোনোভাবেই এটা ভাইয়াপুরা ভুল করা যাবে না, যেটা হচ্ছে অ্যাড্রেনাল কর্টেক্স থেকে খরিত হয় 2টা নাকি 3টা, বলো তো। অ্যাড্রেনাল কর্টেক্স থেকে খরিত হয় কয়টা, 3টা। তার মানে কর্টেক্স থেকে বেশি, অ্যাড্রেনাল কর্টেক্স থেকে 3টা এবং অ্যাড্রেনাল মেডুলা থেকে কয়টা, 2টা হরমোন নিঃসৃত হয়। এবার এই অ্যাড্রেনাল মেডুলা থেকে নিঃসৃত হরমোনগুলো কি, একটা হচ্ছে অ্যাড্রেনালিন আর একটা হচ্ছে নর অ্যাড্রেনালিন। ঠিক আছে, এই অ্যাড্রেনালিন হরমোনের অপর নাম হচ্ছে এপিনেফ্রিন, নর অ্যাড্রেনালিনের অপর নাম কি, নর এপিনেফ্রিন। খুবই গুরুত্বপূর্ণ। এবার এই অ্যাড্রেনালিন হরমোনের সাথে তোমরা অনেক বেশি পরিচিত। ঠিক আছে, আমরা বলি না যে অ্যাড্রেনালিন হ্রাস, তার মানে হচ্ছে মেডুলা নিঃসৃত হরমোন কয়টা, 2টা, অ্যাড্রেনালিন এবং নর অ্যাড্রেনালিন। ঠিক আছে, এবং অপর নামটা আমরা জানলাম, তাদের কাজ খুবই গুরুত্বপূর্ণ। দেখো তারা কি করে, যকৃতে সঞ্চিত গ্লাইকোজেন থেকে গ্লুকোজ অবমুক্ত করে বিপাকের হার বাড়িয়ে দেয়। আলাদা দাগালাম না, যেটা ছকের মধ্যে বলা আছে। সে কি করে, ধমনীর ও অনৈচ্ছিক পেশির সংকোচনকে কি করে, নিয়ন্ত্রণ করে। খুবই গুরুত্বপূর্ণ, হৃৎপিণ্ড এবং ধমনীর অনৈচ্ছিক পেশি সংকোচনকে নিয়ন্ত্রণ করে এবং সে কি করে, ভয়, আনন্দ, শোক প্রকাশে বিশেষ ভূমিকা পালন করে। মানে আমার আবেগ বা আমার ইমোশন প্রকাশে সাহায্য করে কে, অ্যাড্রেনালিন। এবং নর অ্যাড্রেনালিনের কাজ কি, যার অপর নাম নর এপিনেফ্রিন, তার কাজ হচ্ছে দেহের অতিরিক্ত গ্লুকোজকে কি করা, গ্লাইকোজেনে রূপান্তর করা এবং কি করা, দেহের রক্তচাপকে নিয়ন্ত্রণ করা। ঠিক আছে, তার মানে আমরা অ্যাড্রেনাল গ্রন্থি পড়ে ফেললাম। যদি তাই হয় একটু কোরিলেট করার জন্য আমরা আবার কি করব, আমরা আবার ছকটার মধ্যে ফিরে আসব। দেখো আমার সাথে একটু রিকল করো, তোমরা পড়ে এসেছো যে অ্যাড্রেনাল বা সুপ্রারেনাল গ্রন্থি অবস্থান কোথায়, সুপ্রারেনাল, তার মানে কি বৃক্কের ঊর্ধ্বপ্রান্তে। তুমি জানো এর হচ্ছে 2টা ভাগে ভাগ করতে পারি, বাইরের অংশ হচ্ছে কর্টেক্স, ভেতরের অংশ কি মেডুলা। কর্টেক্সের বর্ণ যেন কি ছিল, হলুদ, মেডুলা হচ্ছে পিঙ্গল বর্ণের। এবার এই কর্টেক্স থেকে যেন কয়টা হরমোন খরিত হতো, 3টা, একটা হচ্ছে গ্লুকোকর্টিকয়েড, একটা হচ্ছে মিনারেলো কর্টিকয়েড, একটা ছিল যৌন হরমোন, তাই তো।
এখানে যদি বা দুইটা বলা আছে, বাট তুমি তো আসলে পড়ে এসেছো কয়টা হরমোন খরিত হতো, হরমোন খরিত হতো আসলে 3টা, দেখেছো? যদি তাই হয় তারপর দেখো মেডুলা থেকে যেন কয়টা হরমোন খরিত হতো, মেডুলা থেকে হরমোন খরিত হতো 2টা, একটা হচ্ছে অ্যাড্রেনালিন, একটা হচ্ছে নর অ্যাড্রেনালিন। অ্যাড্রেনালিনের অপর নাম ছিল এপিনেফ্রিন, নর অ্যাড্রেনালিনের অপর নাম ছিল নর এপিনেফ্রিন, ঠিক আছে? আর কর্টেক্স থেকে যে গ্লুকোকর্টিকয়েড, এর অপর নাম হচ্ছে কর্টিসল। দেখো গ্লুকোকর্টিকয়েড মানে গ্লুকোজ, তোমার সেই করে শর্করা খাদ্যের বিপাক নিয়ন্ত্রণ করে, ক্ষেত্র বিশেষে আমিষ। মিনারেলো কর্টিকয়েড আমরা পড়ে এসেছি, মিনারেল মানে খনিজ, তার মানে সে কী করে, খনিজ লবণের বিপাক নিয়ন্ত্রণ করে। অ্যাড্রেনালিন যেন কী করে, ওই যে গ্লাইকোজেন থেকে গ্লুকোজ মুক্ত করে, হৃৎপিণ্ডের গতি বাড়ায়, বিপাকীয় হার নিয়ন্ত্রণ করে, এবং যেটা আমার ওখানে বলা ছিল না সেটা অতিরিক্ত ইনফরমেশন, যেটা হচ্ছে দেহের উষ্ণতা নিয়ন্ত্রণ করে। যদি প্রশ্ন আসে দেহের উষ্ণতা নিয়ন্ত্রণ করে কোন হরমোন, ইট হ্যাজ টু বি কোনটা, অ্যাড্রেনালিন, ঠিক আছে? এবং নর অ্যাড্রেনালিনের কাজ কি, হৃৎপেশিকে উদ্দীপ্ত করে, রক্তচাপ বৃদ্ধি পায়, ঠিক আছে? তার মানে রক্তচাপ বাড়ায় কে, নর অ্যাড্রেনালিন। তাহলে আমরা এই অ্যাড্রেনাল বা সুপ্রারেনাল এটাও পড়ে ফেললাম। তার মানে আমরা করছি কি, আসলে আমরা হচ্ছে রিডিং থেকে লাইন টু লাইন ধরে ধরে সবগুলো গ্ল্যান্ড বা গ্রন্থি যখন পড়ে ফেলছি, তার সাথে সাথে আমরা হচ্ছে এই ছকের মধ্যে আসছি, যার ফলে আমাদের কি হচ্ছে, ছকটা কোরিলেট করে পড়া হয়েই যাচ্ছে। কেননা যদি আমি আগের ছকটা পড়ে ফেলতাম, পরে রিডিংয়ে যেতাম, তাহলে হচ্ছে আমার নতুন করে আবার বুঝতে অসুবিধা হতো, কারণ এখানে আমি ছাড়া ছাড়া আবছা আবছা পড়ে আসতাম। যদি তাই হয় আমরা চলে যাব আমাদের পরবর্তী গ্রন্থি, যেটা আলোচনা করা হয়েছে কোনটা, সেটা হচ্ছে থাইমাস গ্রন্থি। খুবই গুরুত্বপূর্ণ। দেখো থাইমাস গ্রন্থির অবস্থান কোথায়, খুবই গুরুত্বপূর্ণ, বক্ষদেশে হৃৎপিণ্ডের ঠিক উপরে এই গ্রন্থি অবস্থিত। এমসিকিউ, থাইমাস গ্রন্থির অবস্থান কোথায়, বক্ষদেশে, আমার থোরাক্স অঞ্চলে, কোথায়, হৃৎপিণ্ডের ঠিক উপরে, ঠিক আছে? তোমার জানতে হবে থাইমাস গ্রন্থির কাজ শুরু হয় কখন। থাইমাস গ্রন্থির কাজ শুরু হয় ভ্রূণ অবস্থায়, ঠিক আছে? ভ্রূণ অবস্থায় থাইমাস গ্রন্থির কাজ শুরু হয়, এবং জন্মের সময় এবং জন্মের পরপরই সবচেয়ে বেশি সক্রিয় থাকে। তার মানে থাইমাস গ্রন্থি সবচেয়ে বেশি ইফেক্টিভ থাকে কখন, সক্রিয় থাকে কখন, সেটা হচ্ছে জন্মের সময় এবং জন্মের পর সবচেয়ে বেশি সক্রিয় থাকে, ঠিক আছে? যদি তাই হয় তোমাকে জানতে হবে যখন একটা শিশু মায়ের বুকের দুধ ব্যতীত অন্যান্য স্বাভাবিক খাবারে অভ্যস্ত হতে থাকে, তখন কি হয়, তখন হচ্ছে এই থাইমাস গ্রন্থির কার্যকারিতা হ্রাস পেতে থাকে, ঠিক আছে? যদি তাই হয় এখান থেকে আর কিছুই নয়, তোমাকে জানতে হবে খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন, সেটা হচ্ছে ইমিউন রেসপন্স বিকাশে এ গ্রন্থি গুরুত্বপূর্ণ। তার মানে ইমিউন সিস্টেম ডেভেলপ করতে বা ইমিউন রেসপন্সে কোন গ্রন্থি গুরুত্বপূর্ণ, থাইমাস খুবই গুরুত্বপূর্ণ, এটা কোনোভাবেই কি করা যাবে না, ভুল করা যাবে না, ঠিক আছে? এই গ্রন্থি কি ক্ষরণ করে, যেহেতু থাইমাস গ্রন্থি, তার মানে ক্ষরিত হরমোন হচ্ছে থাইমিন হরমোন। উদাহরণ হিসেবে থাইমোসিন আলফা, যা কি করে, যা হচ্ছে টি সেল তৈরিতে সাহায্য করে, ঠিক আছে? যদি তাই হয় থাইমাস গ্রন্থি আমরা পড়ে ফেললাম। দেখি তাহলে একটু কোরিলেট করে ছকের মধ্যে থাইমাস সম্পর্কে অতিরিক্ত কি বলা হয়েছে, দেখো তো আমরা খুঁজে পাই কিনা। এই যে থাইমাস গ্রন্থি, এই থাইমাস গ্রন্থির অবস্থান কোথায়, শ্বাসনালীর নিচে। এবার এখানে হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং কথা, কেন বললাম, তুমি ছকের মধ্যে পাচ্ছ থাইমাস গ্রন্থির অবস্থান কোথায়, শ্বাসনালীর নিচে, কিন্তু তুমি হচ্ছে এখানে পাচ্ছ থাইমাস গ্রন্থির অবস্থান কোথায়, হৃৎপিণ্ডের ঠিক উপরে। তাহলে যদি তাই হয় তুমি কোনটাকে সঠিক উত্তর হিসেবে বিবেচনা করবে? আসলে দুইটাই সঠিক। কেন বললাম, তার মানে থাইমাস গ্রন্থির অবস্থান যদি বলে হৃৎপিণ্ডের ঠিক উপরে, সেইটাও সঠিক, যদি বলে শ্বাসনালীর নিচে, সেইটাও সঠিক। তোমার অপশনে যেটা থাকবে তুমি সেটাই অ্যান্সার করবা। কেন, কারণ হচ্ছে আমরা যখন আসলে মেডিকেলে এসে কোনো একটা স্পেসিফিক অর্গানসের রিলেশন পড়ি, তখন কি হয় যে আমরা আসলে জানতে পারি যে অর্গানসের আশেপাশে কি কি আছে, সামনে পিছনে, তাই তো? তুমি যদি দেখো ওই চিত্রটা খেয়াল করো, এই যে দেখছো এই যে গ্রন্থিটা না, এই গ্রন্থিটা হচ্ছে থাইমাস গ্রন্থি। এই যে ধরো তোমার নেমে এসেছে শ্বাসনালী বা ট্রাকিয়া, ঠিক আছে? ট্রাকিয়া নেমে এসেছে, ট্রাকিয়া নেমে এখানে কি হচ্ছে, সেটা তোমার হচ্ছে দুইটা ফুসফুসের ভেতর চলে যাচ্ছে, তাই না? আর এখানে কি হচ্ছে, এখানে তোমার আসছে হৃৎপিণ্ড। তার ফলে হচ্ছেটা কি, দেখো যদি বলা হয় যে সেই থাইমাস গ্রন্থিটা হৃৎপিণ্ডের ঠিক উপরে, তাও সেটা সঠিক। যদি বলা হয় যে সেটা ট্রাকিয়ার নিচের দিকে, তাও সেটা সঠিক। তার মানে তুমি আসলে দুইভাবেই সেটাকে সঠিক বলতে পারো।
এটা নিয়ে তোমাদের চিন্তা করার কিছু নেই। যদি তাই হয় দেখো আমরা থাইমাস গ্রন্থি পড়ে ফেললাম। এবার আমরা চলে আসবো অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স সেলে। খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ আসে, সুতরাং কোনোভাবেই কি করা যাবে না, এটা ভুল করা যাবে না। দেখো আমরা চলে আসি অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। তোমাকে জানতে হবে অগ্নাশয় কি একটা মিশ্র গ্রন্থি, খেয়াল আছে এটা আমরা অলরেডি পড়ে এসেছিলাম, ঠিক আছে। এবার দেখো এই অগ্নাশয় যে মিশ্র গ্রন্থি বলা হচ্ছে কি যে বহিঃখরা অংশের মধ্যে কিছু কোষ একত্রিত হয়ে বিক্ষিপ্ত ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপের মতো কত কোষগুচ্ছ এক একটি অন্তঃখরা গ্রন্থি সৃষ্টি করে। এগুলোকেই বলা হয় আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। এর মানেটা কি? যদি এর মানেটা বুঝতে চাও, বলা হচ্ছে যে অগ্নাশয় যেহেতু একটা মিশ্র গ্রন্থি, এর যে বহিঃখরা অংশটা আছে সেখানে কিছু কোষ কি করে একসাথে মিলিত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপের মতো কোষ গুচ্ছ তৈরি করে এবং তারা সামগ্রিকভাবে একটা অন্তঃখরা গ্রন্থি সৃষ্টি করে। সেটাকে আমি বলি আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। তার মানে হচ্ছে বহিঃখরার ক্ষুদ্র ক্ষুদ্র কোষ মিলে অন্তঃখরা গ্রন্থি কি করে, ফর্মেশন করে। তোমাকে জানতে হবে যে আবিষ্কারক পল ল্যাঙ্গারহ্যান্সের নামানুসারে এই কোষগুচ্ছকে কি বলা হয়, বলা হয় আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, ঠিক আছে। তার মানে হচ্ছে ল্যাঙ্গারহ্যান্স নামটা আসলে আবিষ্কারকের নাম থেকে এসেছে। এবং তোমাকে জানতে হবে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ, সেটা হচ্ছে এসব গ্রন্থি কোষের সম্মিলিত আয়তন মোট অগ্নাশয়ের আয়তনের কত পার্সেন্ট? 1 থেকে 2%। তার মানে মোট অগ্নাশয়ের আয়তনের 1 থেকে 2% আয়তন দখল করে আসলে এই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স এই কোষ, ঠিক আছে। তোমাকে জানতে হবে এই যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সকে তুমি একটা দ্বীপ গ্রন্থি বলছো, কেননা সেখানে হচ্ছে কোষগুচ্ছ দ্বীপের মতো অবস্থান করছে। এই কোষগুচ্ছের ক্রাইটেরিয়া কি? সেই কোষগুলো হচ্ছে দানাদার, সেই কোষগুলো হচ্ছে বহু ভুজাকার, সেই কোষগুলো হচ্ছে রক্তবাহিকা সম্বলিত। তার মানে সেই দ্বীপপুঞ্জের যে কোষগুলো আছে সেই কোষগুলো কেমন? সেই কোষগুলো হচ্ছে দানাদার, বহু ভুজাকার এবং রক্তবাহিকা সম্মিলিত। এই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সে কয় ধরনের কোষ থাকে? এমসিকিউ খুবই গুরুত্বপূর্ণ। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সে 4 ধরনের কোষ থাকে। সেগুলো কি কি? আলফা কোষ, বিটা কোষ, ডেল্টা কোষ এবং পলিপেপটাইড কোষ। তার মানে হচ্ছে কোষ কয় রকম? 4 রকম, আলফা, বিটা, ডেল্টা এবং পলিপেপটাইড। কোনোভাবেই ভুল করা যাবে না, জানতে হবে তোমাকে। আলফা কোষ থেকে কি খরিত হয়? আলফা কোষ থেকে খরিত হয় গ্লুকাগন নামক হরমোন। বিটা কোষ থেকে কি খরিত হয়? বিটা কোষ থেকে খরিত হয় ইনসুলিন। ডেল্টা কোষ থেকে খরিত হয় হচ্ছে সোমাটোস্ট্যাটিন এবং হচ্ছে পলিপেপটাইড সেল থেকে খরিত হয় হচ্ছে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড। এই 4টা কোষ এবং প্রতিটা কোষ থেকে কি খরিত হয়? মেডিকেল ভর্তি পরীক্ষা এইচএসসির জন্য খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ, সুতরাং এটা ভুল করা যাবে না। এবার জানতে হবে প্রত্যেকটার কাজগুলো খুবই গুরুত্বপূর্ণ। দেখো ইনসুলিন কি করে? ইনসুলিন হচ্ছে রক্তের গ্লুকোজ বা শর্করার পরিমাণ কি করে? হ্রাস করে। দেখো ইনসুলিনের যখন অভাব হয় তখন কি রক্তের গ্লুকোজ লেভেল বেড়ে যায়, তখন কি হয়? তখন ডায়াবেটিস রোগ হয়। আমরা জানি না যে ডায়াবেটিসের ক্ষেত্রে রক্তের গ্লুকোজ কনসেন্ট্রেশন বেড়ে যায়, তার মানে সেটা কিসের অভাবে? ইনসুলিনের অভাবে। এবং গ্লুকাগন কি করে? ঠিক বিপরীতটা। ইনসুলিন হচ্ছে রক্তে গ্লুকোজের পরিমাণ কমাচ্ছিল, গ্লুকাগন হচ্ছে রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়ায়। কিভাবে? দেহের মধ্যে যে গ্লাইকোজেন আকারের সঞ্চিত পদার্থ ছিল সেটাকে ভেঙে, ঠিক আছে। তার মানে এরা হচ্ছে পরস্পর বিপরীত, ভুল করা যাবে না। ইনসুলিন গ্লুকোজের পরিমাণ কমায়, গ্লুকাগন কি করে? গ্লুকোজের পরিমাণ বাড়ায়, ঠিক আছে। এবার তারপর দেখো কি বলা হচ্ছে, সোমাটোস্ট্যাটিন কি করছে? সে হচ্ছে ইনসুলিন ও গ্লুকাগন সহ বিভিন্ন অগ্নাশয়ী হরমোনের ক্ষরণ নিয়ন্ত্রণ করে। তার মানে সোমাটোস্ট্যাটিন করছে কি? অন্যান্য যে হরমোনগুলো আছে অগ্নাশয়ের হরমোন সেগুলোর ক্ষরণকে নিয়ন্ত্রণ করছে। এবং সর্বশেষ প্যানক্রিয়াটিক পলিপেপটাইড খুবই গুরুত্বপূর্ণ। সে হচ্ছে আমি যে খাবার খেলাম, খাবার খাওয়ার পর আমার কি হয়? আমার ক্ষুধা হ্রাস পায়, ক্ষুধা মিটে যায়। সে করে খাদ্য গ্রহণের পর ক্ষরিত হয়ে ক্ষুধাকে হ্রাস করে। খুবই গুরুত্বপূর্ণ, কোনোভাবেই সেটা কি করা যাবে না, ভুল করা যাবে না। যদি তাই হয় আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, এটা হচ্ছে একটু রিকল করার জন্য ছকটা থেকে পড়ে আসব। দেখো এই ছকের মধ্যে যদি আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স আমি খুঁজি, এই যে দেখো, ঠিক আছে, এটার অবস্থান কোথায়? অবস্থান হচ্ছে অগ্নাশয়ে। পড়ে আসলাম। কয় রকম যেন কোষ থাকে? 4 রকমের, আলফা,
বিটা, ডেল্টা এবং পলিপেপটাইড। আলফা কোষ থেকে খরিত হয় হচ্ছে গ্লুকাগন, বিটা কোষ থেকে খরিত হয় হচ্ছে ইনসুলিন, তারপর কি ডেল্টা কোষ থেকে খরিত হয় সোমাটোস্ট্যাটিন, এবং হচ্ছে পলিপেপটাইড থেকে খরিত হয় প্যানক্রিয়াটিক পলিপেপটাইড। এবং তাদের কাজ এটাও আমরা পড়ে এসেছি। ইনসুলিন কি করে? রক্তে শর্করার পরিমাণ বেড়ে গেলে সেটাকে কমায়। গ্লুকাগন কি করে? রক্তে শর্করার পরিমাণ কমে গেলে সেটাকে বাড়ায়, বিপরীত কাজ। সোমাটোস্ট্যাটিন কি করে? অগ্নাশয়িক যে হরমোনগুলো আছে সেগুলো নিঃসরণে ভূমিকা রাখে। প্যানক্রিয়াটিক পলিপেপটাইড কি করে? খাদ্য গ্রহণের পর খরিত হয়ে ক্ষুধাকে হ্রাস করে। তার মানে চারটা কাজ, এমসিকিউ আসবে, ভুল করা যাবে না। ঠিক একইভাবে তার মানে আমাদের দেখো, আমাদের এখান থেকে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স পড়া হয়ে গেল, আমাদের হচ্ছে প্যারাথাইরয়েড পড়া হয়ে গেল, থাইরয়েড পড়া হয়ে গেল। মনে আছে আমরা পড়েছিলাম যে প্যারাথাইরয়েড থেকে হচ্ছে প্যারাথরমোন বা প্যারাথাইরয়েড হরমোন বা প্যারাথাইরিন খরিত হচ্ছিল। সে কী করছিল? ক্যালসিয়াম এবং ফসফরাসের বিপাককে নিয়ন্ত্রণ করছিল। কিভাবে? সে হচ্ছে রক্তে ক্যালসিয়ামের পরিমাণকে বাড়াচ্ছিল, ফসফরাসের পরিমাণকে কমাচ্ছিল। ঠিক আছে, তার মানে সে ক্যালসিয়ামকে বাড়াচ্ছিল, ফসফরাসকে কমাচ্ছিল। যদি তাই হয়, স্পেসিফিক যদি এই লাইনটা দিয়ে দেয় যে রক্তে ক্যালসিয়াম এবং ফসফরাসের বিপাককে নিয়ন্ত্রণ করে কে, উত্তর কী হবে? উত্তর হবে প্যারাথাইরয়েড হরমোনের প্যারাথরমোন। ঠিক আছে, তাহলে যদি এই হয় আমরা ধারাবাহিকভাবে সেই ছকটা আসলে পড়েই ফেলছি। যদি তাই হয় আমরা চলে আসব আমাদের পরবর্তী গ্ল্যান্ড, দেখা যাক সেটা কি নিয়ে আলোচনা করা হয়েছে। পরবর্তীতে বলা হচ্ছে গোনাড বা জননাঙ্গ নিয়ে। ঠিক আছে, তাহলে গোনাড কি? গোনাড হচ্ছে জননকোষ উৎপাদনকারী অঙ্গ, অর্থাৎ জননকোষ উৎপাদনকারী অঙ্গকে কি বলে? গোনাড বা জননাঙ্গ। গোনাড কয় রকমের হয়? গোনাড দুই রকমের হয়, একটা হচ্ছে শুক্রাশয়, একটা হচ্ছে ডিম্বাশয়। ঠিক আছে, আমি পড়ে এসেছিলাম যে শুক্রাশয়, ডিম্বাশয়, অগ্নাশয় তারা কি ছিল? তারা ছিল মিশ্র গ্রন্থি। এছাড়া একটা মিশ্র গ্রন্থি ছিল, সেটা হচ্ছে আমার যকৃত। যদি তাই হয় এখান থেকে আর কিছু জানতে হচ্ছে না, জানতে হবে দেহের বৃদ্ধিতে হরমোনের প্রভাব। খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ, সিকিউতেও আসে। সেটা হচ্ছে যে মানবদেহের বৃদ্ধিতে প্রধানত কয়টা হরমোন কাজ করে? মানবদেহের বৃদ্ধিতে প্রধানত কাজ করে দুইটা হরমোন। একটা হচ্ছে গ্রোথ হরমোন, যেটা হচ্ছে পিটুইটারি নিঃসৃত হরমোন, আর আরেকটা হচ্ছে থাইরয়েড নিঃসৃত হরমোন থাইরোক্সিন। মনে আছে, এটা আমরা পড়ে এসেছিলাম। তার মানে মানবদেহ বৃদ্ধিতে প্রধানভাবে কাজ করছে দুইটা হরমোন, গ্রোথ হরমোন বা বৃদ্ধি পোষক হরমোন, অথবা আরেকটা সেটা যেটা হচ্ছে থাইরোক্সিন। এই দুইটা সম্মিলিতভাবে আমার গ্রোথকে স্টিমুলেট করে। এবার জানতে হবে এই গ্রোথ হরমোনের ভূমিকা, অর্থাৎ মানবদেহের বৃদ্ধিতে গ্রোথ হরমোন কিভাবে কাজ করে। এখান থেকে সচরাচর এমসিকিউ আসে না, বাট স্টিল সত্য মিথ্যার জন্য আমরা পড়ে রাখবো, কিন্তু এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ সিকিউ হয়। এইচএসসির জন্য এখান থেকে আসলে খুবই গুরুত্বপূর্ণ সিকিউ আসে। দেখো গ্রোথ হরমোনের ভূমিকা কি? বুঝতেই পারছি সে আমাকে হচ্ছে বৃদ্ধিতে সহায়তা করবে। তার মানে কি করবে? তরুণাস্থি এবং অস্থির কোষগুলো পূর্ণতা প্রাপ্তি সহ এগুলোর বৃদ্ধি, অস্থিতে ক্যালসিয়াম আয়ন সঞ্চয় ইত্যাদি কাজে ভূমিকা রাখবে। ঠিক আছে, তরুণাস্থির বৃদ্ধি ঘটাবে, অস্থির কোষগুলোকে পূর্ণতা দানে সহায়তা করবে, অস্থিতে ক্যালসিয়াম আয়ন সঞ্চয় করবে যেন অস্থির ডেভেলপমেন্ট বেশি হয়। তাই তো, তারপর কি হবে? আমার বৃদ্ধির জন্য আমার মাসল ডেভেলপমেন্ট প্রয়োজন। এর জন্য কি হবে? কোষ অ্যামাইনো অ্যাসিড গ্রহণ করবে এবং প্রোটিন সংশ্লেষণের হারকে বৃদ্ধি করবে, যার ফলে কি হবে? দেহের পেশিরও বৃদ্ধি ঘটবে। ঠিক আছে, এইভাবে সে হচ্ছে আমার গ্রোথকে স্টিমুলেট করবে। তারপর কি করবে? ক্ষুধার্ত অবস্থায় রক্তে গ্লুকোজ এবং ফ্যাটি অ্যাসিডের পরিমাণ বাড়িয়ে দিবে, যার ফলে কি হবে? দেহের ক্ষয়রোধ হবে, দেহের ঘাটতি পূরণ হবে এবং আমি সামগ্রিকভাবে সুস্থ সবল হিসেবে বেড়ে উঠব। তারপর কি বলা হচ্ছে? অন্ত্র থেকে ক্যালসিয়াম আয়ন শোষণ ও বৃক্ক থেকে বিভিন্ন আয়ন পুনঃশোষণ করে দেহের বিভিন্ন আয়নের পরিমাণ বর্ধন ও দৈহিক বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। এর মানে কি বললো? বললো যে আমার দেহের সুষম বৃদ্ধির জন্য বিভিন্ন আয়নের ভারসাম্য থাকাটা খুবই জরুরি। এ কারণে সে করে কি? যে অন্ত্র থেকে বিভিন্ন আয়নকে শোষণ করে, বৃক্ক থেকে বিভিন্ন আয়নকে শোষণ করে এবং এগুলো বৃদ্ধিতে কি হয়? সহায়ক ভূমিকা পালন করে। তার মানে গ্রোথ হরমোনের ভূমিকা, আশা করি আমার ভুল হবে না। এমসিকিউ যেখান থেকে আসবে সেটা হচ্ছে পরবর্তী পেজ, সেটা হচ্ছে দেখো, দেহের সকল নরম অঙ্গের আকার বৃদ্ধি ও স্বাভাবিক অবস্থা বজায় রাখে। প্রশ্ন আসবে দেহের সকল নরম অঙ্গের আকার বৃদ্ধিতে ভূমিকা রাখে কোনটি? উত্তর কি হবে? গ্রোথ হরমোন। গ্রোথ হরমোন শুধুমাত্র কোন সফট অর্গানের বৃদ্ধিতে কোনো ভূমিকা রাখে না? সেটা হচ্ছে মস্তিষ্ক। ঠিক আছে,
তারপর গ্রোথ হরমোনের আরেকটা কাজ খুবই গুরুত্বপূর্ণ, বেশি দুধ উৎপাদনে স্তন গ্রন্থিকে প্রভাবিত করে। প্রশ্ন আসবে বেশি দুধ উৎপাদনে স্তন গ্রন্থিকে প্রভাবিত করে কোন হরমোন? এখানে উত্তর যেন প্রোল্যাকটিন না হয়ে যায়। ঠিক আছে, প্রোল্যাকটিন কি ছিল যদি আগের পেজে আমরা দেখে আসি, খেয়াল করো, যখন আমরা প্রোল্যাকটিন পড়ছিলাম আমরা প্রোল্যাকটিনে পড়ে এসেছিলাম দুগ্ধ উৎপাদন, তার মানে দুগ্ধ উৎপাদনে ভূমিকা রাখে বা সহায়তা করে হচ্ছে প্রোল্যাকটিন। কিন্তু তোমাকে যদি স্পেসিফিক প্রশ্ন করে বেশি দুধ উৎপাদনে স্তন গ্রন্থিকে প্রভাবিত করে কোনটি, তখন তোমার উত্তর কি হবে? উত্তর হবে বেশি দুধ উৎপাদনে স্তন গ্রন্থিকে প্রভাবিত করে গ্রোথ হরমোন। ঠিক আছে, তারপর হচ্ছে এরিথ্রোপোয়েসিস প্রক্রিয়াকে উদ্দীপ্ত করে রক্তের লোহিত রক্তকণিকা সংখ্যা বৃদ্ধি করে। মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ছিল রক্তের লোহিত রক্তকণিকা সংখ্যা বৃদ্ধির প্রক্রিয়ার নাম কি? উত্তরটা হচ্ছে এরিথ্রোপোয়েসিস। তার মানে তোমাকে দুইভাবে জানতে হবে, রক্তের লোহিত রক্তকণিকার সংখ্যা বৃদ্ধির প্রক্রিয়ার নাম হচ্ছে এরিথ্রোপোয়েসিস এবং এরিথ্রোপোয়েসিসকে স্টিমুলেট করছে কে? গ্রোথ হরমোন। তার মানে আসলে এই পেজটার মধ্যে অনেকগুলো এমসিকিউ ছিল। এবার আমরা চলে আসবো থাইরক্সিন হরমোনের ভূমিকা। এখান থেকে সবচেয়ে প্রচলিত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউটা আসে, থাইরক্সিন হরমোনের কাজ নয় কোনটি? ঠিক আছে, তার মানে আমাকে থাইরক্সিনের কাজগুলো জানতে হবে, এমসিকিউ আসবে, সত্য মিথ্যায় আসবে। সে কি করে? সেও যেহেতু আমার দৈহিক বৃদ্ধিকে নির্ধারণ করে, অর্থাৎ সে কি করে? পিটুইটারি গ্রন্থিকে গ্রোথ হরমোন ক্ষরণে উদ্দীপ্ত করে, তার মানে তারা সম্মিলিতভাবে আমার বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। তারপর কি করে? আমার বৃদ্ধির জন্য প্রোটিন সংশ্লেষিত হতে হবে, আমার পেশি ফর্মেশনের জন্য প্রোটিন সংশ্লেষিত হতে হবে। এই জন্য কি করে? সে প্রোটিন সংশ্লেষণের হারকে বাড়িয়ে দেহের বৃদ্ধি ঘটায়। সে কি করে? কঙ্কাল পেশির বৃদ্ধি ঘটায়, রক্ষণাবেক্ষণ করে। সে হচ্ছে বিভিন্ন টিস্যুর পরিপক্কতা সহায়তা করে এবং খাদ্যের বিপাকীয় হার বৃদ্ধি করে। আমি যে খাবারটা খাচ্ছি সেখান থেকে আমি যেন সর্বোচ্চ পরিমাণ বিপাকীয় শক্তি পাই সেটা সে নির্ধারণ করে। ঠিক আছে, যদি তাই হয় আমরা থাইরক্সিনের ভূমিকা পড়ে ফেললাম, আমরা গ্রোথ হরমোনের ভূমিকা পড়ে ফেললাম। এখান থেকে এমসিকিউ কি পড়তে হবে আমি জানলাম। এখান থেকে একটা প্রচলিত সিকিউ আসে, সেটা হচ্ছে দৈহিক বৃদ্ধিতে হরমোনের ভূমিকা আলোচনা করো। তখন আমাকে কি করতে হয়? আমাকে গ্রোথ হরমোনের ভূমিকা আলোচনা করতে হয়, আমাকে থাইরক্সিনের ভূমিকা আলোচনা করতে হয়। ঠিক আছে, এবার আমরা চলে আসবো শারীরবৃত্তীয় কাজে হরমোনের প্রভাব। এই অংশটুকু মেডিকেল ভর্তি পরীক্ষা বলো বা এইচএসসির জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এইচএসসি স্টুডেন্টদের জন্য সবচাইতে বিদঘুটে একটা অংশ। কেন বললাম? কেন হচ্ছে এখানে তোমাকে ধারাবাহিকভাবে অনেকগুলো কাজ বলা হয়েছে এবং এই কাজগুলো থেকে প্রতিবার প্রচুর সংখ্যক প্রশ্ন আসে। তার মানে আমাকে কি করতে হবে? আমাকে এই কাজগুলো খুব মনোযোগ দিয়ে পড়তে হবে এবং কাজ সবগুলো পড়া শেষে আমি কিভাবে মনে রাখতে পারি সে সম্পর্কে আমি তোমাদের একটু বলবো। দেখো তাহলে আমাকে জানতে হবে ধারাবাহিক বিচ্ছিন্ন কাজ। এখান থেকে কি পড়তে হচ্ছে? সবার প্রথম, পৌষ্টিক নালীর অন্তঃক্ষরা কোষ থেকে নিঃসৃত গ্যাস্ট্রিন, সিক্রেটিন ও কোলেসিস্টোকাইনিন হরমোন কি করে? পরিপাক ক্রিয়ার সাথে সংশ্লিষ্ট এনজাইমগুলো ক্ষরণ করে। প্রশ্ন আসবে পৌষ্টিক নালীর অন্তঃক্ষরা কোষ থেকে নিঃসৃত হরমোন নয় কোনটি? তার মানে নিঃসৃত হরমোন কোনটি? গ্যাস্ট্রিন, সিক্রেটিন এবং কোলেসিস্টোকাইনিন। ঠিক আছে, তোমাকে জানতে হবে এমসিকিউ, নিচের কোন হরমোন শর্করা বিপাকে অংশ নেয় না? কারা কারা শর্করা বিপাকে অংশ নেয়? থাইরক্সিন, ইনসুলিন, গ্লুকাগন, গ্লুকোকর্টিকয়েড। ঠিক আছে, আর একটা প্রচলিত অপশন যেটা দেয় সেটা দেয় হচ্ছে মিনারেলোকর্টিকয়েড। তুমি জানো সে হচ্ছে খনিজ লবণ বিপাকে অংশ নেয়। তার মানে শর্করা বিপাক কারা করছে? থাইরক্সিন, ইনসুলিন, গ্লুকাগন এবং গ্লুকোকর্টিকয়েড। যদি তাই হয় তারপর দেখো প্রশ্ন আসবে 3 নাম্বার পয়েন্ট অত বেশি গুরুত্বপূর্ণ না। তোমার প্রশ্ন আসবে 4 নাম্বার থেকে, এপিনেফ্রিন, নর এপিনেফ্রিন অপর নাম যেন কি? অ্যাড্রেনালিন অথবা নর অ্যাড্রেনালিন। এরা কি করে? হৃদক্রিয়া এবং রক্তচাপ বৃদ্ধি করে। নিচের কোন হরমোন রক্তচাপ বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করে? উত্তর কি হবে? এপিনেফ্রিন, নর এপিনেফ্রিন। ঠিক আছে, তারপর দেখো এটা খুবই গুরুত্বপূর্ণ 5 নাম্বার পয়েন্ট, মেডিকেল ভর্তি পরীক্ষায় আসা প্রশ্ন। অ্যাড্রেনাল কর্টেক্স থেকে খরিত অ্যালডোস্টেরন সোডিয়াম পটাশিয়াম আয়নের সমতা রক্ষা করে। নিচের কোন হরমোন সোডিয়াম পটাশিয়াম আয়নের সমতা রক্ষা করে? উত্তর কি হবে? অ্যালডোস্টেরন। অ্যালডোস্টেরন খরিত কোথা থেকে? অ্যাড্রেনাল কর্টেক্স থেকে। ঠিক আছে, এবার দেখো তারপর কি বলা হচ্ছে। 6 নাম্বার পয়েন্ট তেমন গুরুত্বপূর্ণ নয়, জানতে হবে 7 নাম্বার পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ। অ্যান্টি ডায়ুরেটিক হরমোন পানি শোষণ করে ও পানি সাম্য বজায় রাখে, তুমি জানো।
তারপর দেখো বৃক্ক থেকে খরিত এরিথ্রোপোয়েটিন হরমোন লোহিত রক্তকণিকা উৎপাদন নিয়ন্ত্রণ করে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রশ্ন আসবে দুই ভাবে, বৃক্ক থেকে নিচের কোন হরমোন খরিত হয়? উত্তর হবে এরিথ্রোপোয়েটিন। প্রশ্ন আসবে লোহিত রক্তকণিকা উৎপাদন নিয়ন্ত্রণ করে কে? উত্তর হবে এরিথ্রোপোয়েটিন। এবং লোহিত রক্তকণিকা সংখ্যা বৃদ্ধির প্রক্রিয়াকে যেন কি বলে? বলে ওইটাকে এরিথ্রোপোয়েসিস, তুমি জানো। তারপর দেখো বলা হচ্ছে ইস্ট্রোজেন কি করে? সে হচ্ছে ঋতুচক্র ও স্তন গ্রন্থির বিকাশ নিয়ন্ত্রণ করে। তার মানে হচ্ছে ঋতুচক্র, মেনস্ট্রুয়াল সাইকেল এবং স্তন গ্রন্থি বা ম্যামারি গ্ল্যান্ডের বিকাশ নিয়ন্ত্রণ করে কে? এস্ট্রোজেন। এবং প্রোজেস্টেরন কি করে? জরায়ু প্রাচীরে নিষিক্ত ডিম্বাণু স্থাপন ও গর্ভাবস্থায় স্তন গ্রন্থির বিকাশ ঘটায়। এবং টেস্টোস্টেরন কি করে? শুক্রাণু জনন বা স্পার্মাটোজেনেসিসে অংশ নেয়, অর্থাৎ স্পার্ম ফর্মেশন করে। কিভাবে মনে রাখবো ভাইয়া? এটা তো বেশি কঠিন মনে হচ্ছে। মনে রাখাটা খুব সহজ। মনে রাখবে ইস্ট্রোজেন শব্দটার সাথে সমার্থক শব্দ হচ্ছে স্ত্রী। তার মানে ইস্ট্রোজেনের সাথে উচ্চারণগত দিক দিয়ে মিল পাওয়া যায় কোন শব্দের? স্ত্রী। তার মানে ইস্ট্রোজেন মানে স্ত্রী। স্ত্রী দিয়ে আমি কি বোঝাচ্ছি? নারী দেহের স্বাভাবিক যে বৈশিষ্ট্য সেগুলো নিয়ন্ত্রণ করে কে? ইস্ট্রোজেন। তার মানে ঋতুচক্র বা মেনস্ট্রুয়াল সাইকেল, নারী দেহের স্বাভাবিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করবে ইস্ট্রোজেন। ঠিক আছে। স্তন গ্রন্থির বিকাশ, স্বাভাবিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করবে ইস্ট্রোজেন। আর প্রোজেস্টেরন কিভাবে মনে রাখবো? মনে রাখবো যে প্রোজেস্টেরন শব্দের সাথে মিল আছে হচ্ছে প্রেগনেন্সি, তার মানে গর্ভাবস্থা। তার মানে গর্ভাবস্থায় যে সকল পরিবর্তন হয় সেটাকে আমি কি বলবো? প্রোজেস্টেরনের কারণে হয়। যেমন জরায়ু প্রাচীরে নিষিক্ত ডিম্বাণু স্থাপন, গর্ভাবস্থায় স্তন গ্রন্থির বিকাশ। তার মানে স্বাভাবিক অবস্থায় স্তন গ্রন্থির বিকাশ নিয়ন্ত্রণ করে এস্ট্রোজেন, বাট গর্ভাবস্থায় প্রোজেস্টেরন। আর টেস্টোস্টেরন যে শুক্রাণু জনন করবে তা তো নিশ্চিত। এবার দেখো পরবর্তীটা কি খুবই গুরুত্বপূর্ণ। প্রসবের সময় রিল্যাক্সিন কি করে? শ্রোণীদেশীয় লিগামেন্ট ও পেশির প্রসারণ ঘটায়। আমি জানি যে জরায়ুর সংকোচন ঘটায় কে? আমি ছক থেকে পড়ে এসেছিলাম। জরায়ুর সংকোচন ঘটায় হচ্ছে অক্সিটোসিন, প্রসবকে সহজ করে। এবং শ্রোণীদেশীয় লিগামেন্ট ও পেশির প্রসারণ ঘটায় কে? শ্রোণীদেশীয় লিগামেন্ট ও পেশির প্রসারণ ঘটায় হচ্ছে রিল্যাক্সিন। তার মানে সে কি করে সেগুলোকে? সে হচ্ছে রিল্যাক্স করে। কোনোভাবেই ভুল করা যাবে না যদি তাই হয়। এবং অক্সিটোসিন যেন কি করে? আমি জেনে এসেছি সে হচ্ছে জরায়ুর সংকোচন ঘটিয়ে প্রসবকে ত্বরান্বিত করে। টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন কি করে? গৌণ যৌন বৈশিষ্ট্যের বিকাশ ঘটায়। এবং সর্বশেষ দেখো কি বলা হচ্ছে, গ্রোথ হরমোন থাইরক্সিন, ইস্ট্রোজেন, প্রোল্যাকটিন এরা কি করে? স্তন গ্রন্থির বৃদ্ধি ও দুধ উৎপাদন ক্ষমতাকে বৃদ্ধি করে। ঠিক আছে। তার মানে সার্বিকভাবে আমরা সবগুলো কাজ পড়ে ফেললাম। যেই কাজগুলো মনে হয় ওভারল্যাপ করে যাবে আমি তোমাদের সাজেশন দিব, সেই কাজগুলো তোমরা কি করো? বইয়ের মধ্যে বা খাতার মধ্যে কোথাও লিখে ফেলো, তাহলে তোমার কখনো ভুল হবে না। এবার আমরা চলে আসবো সর্বশেষ টপিক অধ্যায়ের, সেটা হচ্ছে আচরণ পরিবর্তনে হরমোনের প্রভাব। এই হরমোনাল চেঞ্জের কারণে আমার আচরণগত কি কি পরিবর্তন আসে। ছেলেদের ক্ষেত্রে আচরণগত কি কি পরিবর্তন আসে, মেয়েদের ক্ষেত্রে আচরণগত কি কি পরিবর্তন আসে। খুব সহজ টপিক। মেয়েদের যখন মেনস্ট্রুয়াল সাইকেল বা রজচক্র চলে তখন কি হয়? হরমোনাল ইমব্যালেন্সের জন্য এদের কি হয়? খাদ্য গ্রহণের প্রবণতা কমে যায় মেয়েদের। মেয়েদের হচ্ছে দেখা যায় যে অল্প কিছুতে তারা রেগে যায়, তাদের ঘুম ঠিক মতো হয় না। তার মানে হচ্ছে এই বিষয়গুলো রিডিং পড়লেই আমরা বুঝে যাব। এখান থেকে আসলে তেমন তোমার কষ্ট করে বোঝার মতো কিছু নেই, জাস্ট তুমি একবার রিডিং দিবে। তোমাকে যেটা জানতে হবে এমসিকিউ এর জন্য সেটা হচ্ছে HCG এর পূর্ণরূপ, সেটা হচ্ছে হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন। মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন, HCG এর পূর্ণরূপ কি? হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন। ঠিক আছে। তার মানে হচ্ছে মেয়েদের হরমোনাল ইমব্যালেন্সের জন্য তাদের খাদ্য গ্রহণ কমে যায়, তাদের ঠিকমতো ঘুম হয় না, তারা অল্পতে রেগে যায়, বিষণ্ণতায় ভোগে, তারা হচ্ছে হঠাৎ কেঁদে ফেলতে পারে। তার মানে ওভারঅল হচ্ছে তারা একটা মেন্টাল ডিস্টারবেন্সের ভিতর দিয়ে যায়। ঠিক আছে। আর সর্বশেষ এই পেজে তোমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে অনেক সময় সন্তান প্রসবের পর হরমোনাল ইমব্যালেন্সের জন্য কি হয়? মেয়েরা নানা রকম মানসিক রোগে ভোগে, তারা নানা রকম বিষণ্ণতায় ভোগে। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় প্রসবোত্তর সাইকোসিস। ঠিক আছে। তাহলে এখান থেকে তোমাকে আর কিছু জানতে হচ্ছে না। জানতে হবে পুরুষের আচরণগত পরিবর্তন। কখনো কখনো সিকিউ হিসেবে যখন প্রশ্ন আসে যে আচরণ পরিবর্তনে হরমোনের প্রভাব আলোচনা করো, তোমাকে এগুলো বলতে হয়। এবং পুরুষের আচরণ পরিবর্তন থেকে এমসিকিউ আসে যে পুরুষের হরমোনাল পরিবর্তন নয় কোনটি?
ঠিক আছে, পুরুষের আচরণগত হরমোনাল পরিবর্তন নয় কোনটি? দেখো পরিবর্তনগুলো কি কি? টেস্টোস্টেরন যখন অধিক পরিমাণে বেড়ে যায়, পুরুষের যৌন আকাঙ্ক্ষা বেড়ে যায়। অতিরিক্ত টেস্টোস্টেরন সিক্রেশন হওয়ার ফলে কি হয়? স্বভাবের মধ্যে হিংস্রতা চলে আসে, শক্তি সামর্থ্য বৃদ্ধি পায়। টেস্টোস্টেরনের পরিমাণ কমে গেলে পুরুষ বিষণ্ণতায় ডুবে যায়, এবং যখন শুক্র নিবৃত্তি বা পুরুষের অ্যান্ড্রোপজ হয় তখন কি হয়? যৌন আকাঙ্ক্ষা কমে যায়। অ্যান্ড্রোপজ কি? মেয়েদের ম্যানোপজের মতোই সিমিলার একটা প্রক্রিয়া হচ্ছে ছেলেদের অ্যান্ড্রোপজ। ঠিক আছে, যদি তাই হয় এখান থেকে আর কিছু আমাকে পড়তে হচ্ছে না। সর্বশেষ অনিয়ন্ত্রিত হরমোন ব্যবহারের ফলাফল। যেহেতু আমি জানি যে হরমোন খুবই অল্প মাত্রায় কার্যকর থেকে দেহের সমস্ত জৈব রাসায়নিক কাজকে নিয়ন্ত্রণ করে, তার মানে অবশ্যই হরমোন যদি অনিয়ন্ত্রিতভাবে ব্যবহার করা হয় এর কিছু কুফল রয়েছে। এই পুরো কুফলগুলো প্রায় একই। স্বাভাবিক শারীরিক সক্ষমতা, স্বাভাবিক শারীরিক বিষয়গুলোর মধ্যে কিছু প্রতিবন্ধকতা দেখা দিবে, এটা আমরা রিডিং পড়লেই বুঝে যাব। এখান থেকে আসলে তেমন গুরুত্বপূর্ণ কিছুই নেই, তোমাকে বিচ্ছিন্নভাবে কিছু ইনফরমেশন জানতে হবে, আমি তোমাকে সেইগুলো বলে দিচ্ছি। সবার প্রথম তোমাকে জানতে হবে যে বৃদ্ধি হরমোন, যেটা হচ্ছে আমি আমার গ্রোথ স্টিমুলেট করার জন্য যদি অতিরিক্ত ব্যবহার করি কৃত্রিমভাবে, কি হবে? আমার রক্তচাপ বৃদ্ধি পাবে, আমার রক্তে প্রচুর ফ্যাট চলে আসবে, ডায়াবেটিস হতে পারবে, সন্ধি ব্যথা হবে, হৃৎপিণ্ড কি হবে? বড় হয়ে যাবে। ঠিক আছে, আমার হার্ট ফেলিউর হতে পারবে, হাত পা মাথার হাড় অস্বাভাবিক বড় হয়ে যাবে। তার মানে বৃদ্ধি হরমোনের অতিরিক্ত ব্যবহারের ফলে কি হবে? হাড়ের অস্বাভাবিক বৃদ্ধি ঘটবে। ঠিক আছে, এখান থেকে তোমাকে শুধুমাত্র এই একটা কিওয়ার্ড জানতে হবে। থাইরক্সিন, তুমি জানো থাইরক্সিনও কি আমার বৃদ্ধিতে ভূমিকা রাখে? যেটা তোমাকে এখান থেকে বিচ্ছিন্ন এমসিকিউ জানতে হবে সেটা হচ্ছে, খেয়াল করো, থাইরয়েড ক্যান্সার এবং গলগণ্ড প্রতিরোধে সহায়ক হয় কোন হরমোন? থাইরক্সিন হরমোন। খুবই গুরুত্বপূর্ণ। পরিমিত পরিমাণ থাইরক্সিনের ব্যবহার কি করে? গলগণ্ড প্রতিরোধ করে। কি করে? থাইরয়েড ক্যান্সার প্রতিরোধ করে। কিন্তু মাত্রাতিরিক্ত থাইরক্সিনের ব্যবহারের ফলে কি হয়? ছদ্ম গলগণ্ড হতে পারে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ছদ্ম গলগণ্ড হয় কোন হরমোনের অতিরিক্ত ব্যবহারে? ঠিক আছে, বা নিচের কোন হরমোনটির অনিয়ন্ত্রিত ব্যবহারে ছদ্ম গলগণ্ড হতে পারে? উত্তর কি হবে? উত্তর হবে থাইরক্সিন। বাকি সবগুলো তেমন গুরুত্বপূর্ণ নয়। মেজাজ খিটখিটে হয়ে যাবে, ওজন কমে যাবে, ক্ষুধাবৃত্তি, নর্মাল কথা। এবার জানতে হবে এপিনেফ্রিন অর্থাৎ অ্যাড্রেনালিন। দেখো এমসিকিউ খুবই গুরুত্বপূর্ণ। ফুসফুসের ভেতরে বাতাস চলাচলের নালী খুলতে কোন হরমোন ব্যবহার করা হয়? এপিনেফ্রিন। যদি কখনো আমার পালমোনারি ব্লকেজ দেখা দেয়, ফুসফুসের ভিতরে যদি সেই নালীর মধ্যে প্রতিবন্ধকতা দেখা দেয়, সেই ফুসফুসের ভিতরে বাতাস চলাচলের নালী খুলতে কোন হরমোন ব্যবহার করা হয়? এপিনেফ্রিন। এখান থেকে আর কিছুই তোমার পড়তে হচ্ছে না। সর্বশেষ অধ্যায়ের লাস্ট লাইনের আগের লাইনে বলা আছে ইনসুলিন। ইনসুলিনের অতিরিক্ত ব্যবহারে কি হয়? হাইপোগ্লাইসেমিয়া। হাইপোগ্লাইসেমিয়া কি? হাইপো মানে কম, গ্লাইসেমিয়া মানে হচ্ছে তোমার গ্লুকোজের কনসেন্ট্রেশন। তার মানে হাইপোগ্লাইসেমিয়া হচ্ছে, যেহেতু ইনসুলিন কি করে? ইনসুলিন হচ্ছে ব্লাডের মধ্যে গ্লুকোজের কনসেন্ট্রেশনকে কমায়, রক্তে শর্করার মাত্রা কমায়। তো ইনসুলিনের অনিয়ন্ত্রিত ব্যবহারের ফলে হবে কি? শর্করার মাত্রা আমার যে রিকোয়ারমেন্টস আছে তার চেয়ে নিচে নেমে যাবে, এবং সেটাকে আমি বলবো হাইপোগ্লাইসেমিয়া। যদি তাই হয়, আর এখান থেকে তোমার সিকিউ বলো এমসিকিউ বলো জানার কিছু নেই। আলহামদুলিল্লাহ, যদি তাই হয় আমাদের অধ্যায়টা আমরা কি করলাম? আমরা অধ্যায়টা খুব ভালোভাবে পড়ে শেষ করে ফেললাম। এটা তোমাদের জন্য আসলে অনেক বড় একটা রিলিফ, কেননা এইচএসসি বলো অ্যাডমিশন বলো, প্রচুর ক্রিটিক্যাল, প্রচুর গুরুত্বপূর্ণ প্রশ্ন এখান থেকে আসে, এবং আমরা খুব ভালো করে অধ্যায়টা শেষ করলাম। তো আশা করি পুরো অধ্যায়টা তোমরা পড়ে ফেলবে, পড়ে আমাকে জানাবে যে স্পেসিফিক কোথায় তোমাদের সমস্যা আছে, এবং পরবর্তী লেকচার ভিডিও কোন টপিকের উপর চাচ্ছ। এবং হচ্ছে যদি তাই হয় আমি একটা কথা বলে শেষ করব, সেটা হচ্ছে আজকের এই টপিকটা হাইলি ইনফরমেটিভ ছিল। আমরা প্রচুর কাজ পড়েছি, সেই কাজগুলো আমরা আসলে কিভাবে মনে রাখবো? এখন সব কাজ তোমার একবার বা দুইবার রিডিং পড়ার পর মনে থাকবে না, খুব স্বাভাবিক। এর জন্য তুমি যেটা করতে পারো, তুমি হচ্ছে খাতার মধ্যে যেই কাজগুলো তোমার ওভারল্যাপ হয়ে যায়, বা যেই কাজগুলো তোমার মনে হচ্ছে যে বারবার ভুলে যাব, সেই কাজগুলো তুমি খাতার মধ্যে লিখে ফেলতে পারো। ধরো তোমার হচ্ছে অ্যাজ এ হোল যদি এই
4-5 পেজের মধ্যে 20টা কাজ থাকে, যার মধ্যে 5-6-10টা কাজ তুমি বারবার ভুলে যাচ্ছ, তুমি যদি সেই 10টা কাজ পয়েন্ট করে করে লিখে ফেলো এবং খাতাটা কয়েকবার পড়ো, তুমি তাহলে সেই কাজগুলো ভুলবে না। ঠিক আছে, তোমার ভিজুয়াল মেমোরি ডেভেলপ করবে। তো অধ্যায়টা একদম শেষ করার আগে, লেকচার ভিডিওটা শেষ করার আগে 2-1টা লাইন যেটা হচ্ছে ছকের মধ্যে বাদ রয়ে গিয়েছিল সেগুলো আমরা খুঁজে বের করে পড়ে ফেলবো। দেখো তো, এবার আমরা চলে আসব এই ছকটাতে, যেটা হচ্ছে আমরা সার্বিকভাবে বলছিলাম যে পড়েই ফেলেছিলাম 2-1টা লাইন বাদে। দেখো, পিটুইটারি 3 ভাগ, সবগুলো হরমোন, কাজ পড়ে ফেলেছি। খেয়াল করো, থাইরয়েড, টিটিসি, সবগুলো হরমোন, কাজ পড়ে ফেলেছি। প্যারাথাইরয়েড, প্যারাথরমোন, কাজ পড়ে ফেলেছি। থাইমাস, থাইমাস আমরা এখান থেকে জানতাম যে থাইমোসিন হরমোন সিক্রেশন করে, কাজ এখান থেকে এই লাইনটা পড়ে নিয়ে আমরা রিডিং থেকে পড়েছি, এখান থেকে এখন কাজটা পড়ে নিব। সে কি করে? লিম্ফোসাইট প্রস্তুত করে ও অ্যান্টিবডি গঠন করে। ঠিক আছে, আমি দেখেছিলাম যে সে আমার ইমিউন রেসপন্সে হেল্প করে, থাইমোসিন, থাইমাস। তার মানে সে কি করে? আসলে অ্যান্টিবডি ফর্মেশনের মাধ্যমে আমার ইমিউনিটি বুস্ট আপ করে। কীভাবে মনে রাখবো? একটা ছন্দ লিখো, থলিতে আন্টি। ঠিক আছে, থলিতে দিয়ে কি বোঝালাম? থতে হচ্ছে থাইমাস, লিতে দিয়ে বোঝালাম হচ্ছে লিম্ফোসাইট, আন্টি দিয়ে বোঝালাম অ্যান্টিবডি। তার মানে কি করে? থাইমাস লিম্ফোসাইট ফর্মেশন করে, অ্যান্টিবডি গঠন করে। ঠিক আছে, যদি তাই হয় তারপর দেখো, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স অবস্থান জানি, 4 ধরনের সেল, প্রত্যেকের কাজ আমরা জানি। অ্যাড্রেনাল বা সুপ্রারেনাল কর্টেক্স মেডুলা থেকে কোনটা কোনটা হরমোন খরিত হয় জানি, প্রত্যেকের কাজ আমরা জানি। পিনিয়াল গ্রন্থি আমরা জানি না, যেটা হচ্ছে আমাদের বইয়ের মধ্যে বলা ছিল না, এটা আমরা এখান থেকে পড়ে নেব। দেখো, পিনিয়াল গ্রন্থির অবস্থান মস্তিষ্কের 3য় প্রকোষ্ঠে। আমি তোমাকে বলে দিয়েছি একদম শুরুতেই, পিনিয়াল গ্রন্থি থেকে কি খরিত হয়? মেলাটোনিন খরিত হয়, খুবই গুরুত্বপূর্ণ। এবং পিনিয়াল গ্রন্থি কি কাজ করে? সে হচ্ছে ঘুম জাগরণ চক্র নিয়ন্ত্রণ করে। তার মানে আমার বায়োলজিক্যাল ক্লক নিয়ন্ত্রণ করে কে? পিনিয়াল গ্রন্থি। এবং হচ্ছে যৌন অঙ্গের সক্রিয়তা ঘটায়, খুবই গুরুত্বপূর্ণ, এটা ভুল করা যাবে না। মনে রাখার জন্য একটা ছন্দ লিখবো, PMPS। তার মানে হচ্ছে পিনিয়াল গ্ল্যান্ড সিক্রেশন করে হচ্ছে মেলাটোনিন, আরেক পি দিয়ে হচ্ছে সে তোমার কি করে? ফসফরাসের বিপাককে ত্বরান্বিত করে। এস দিয়ে হচ্ছে আমি বলতে পারি যে স্লিপ সাইকেল, অর্থাৎ হচ্ছে আমার ঘুম জাগরণ চক্র নিয়ন্ত্রণ করে, এবং হচ্ছে যৌন অঙ্গের সক্রিয়তা ঘটায়, অর্থাৎ হচ্ছে আমার সেক্সুয়াল যে অর্গানগুলো আছে তাদের ডেভেলপমেন্টে অংশ নেয়। এবার এই পি দিয়ে, অর্থাৎ হচ্ছে ফসফরাসের বিপাককে ত্বরান্বিত করা, এটা হচ্ছে নতুন বইয়ে নেই, পুরাতন বইয়ে আছে, সুতরাং তোমরা জাস্ট এটা মাথায় নিয়ে রাখো। যদি হচ্ছে সচরাচর প্রশ্নগুলো নতুন বই থেকেই হয়, তো তোমাদের আসলে এখান থেকে এই প্রশ্নটা আসবে না। ঠিক আছে, তারপর দেখো, শুক্রাশয় অবস্থান কোথায়? স্ক্রোটামের ভেতর জানি, শুক্রাশয় থেকে সিক্রেশন হয় টেস্টোস্টেরন, পুরুষ দেহে যৌনাঙ্গের বৃদ্ধি ঘটায়, গৌণ যৌন লক্ষণ প্রকাশ করে, শুক্রাণু উৎপাদনকে অব্যাহত করে। ডিম্বাশয় খরিত হয় ইস্ট্রোজেন, খরিত হয় প্রোজেস্টেরন। আমি জানি যে ইস্ট্রোজেন কি করে? স্ত্রী, প্রোজেস্টেরন হচ্ছে প্রেগনেন্সি। তার মানে স্বাভাবিকভাবে নারীদেহের যে মেকানিজম, নারীদেহের সে স্বাভাবিক বৈশিষ্ট্য, সেগুলো নিয়ন্ত্রণ করে ইস্ট্রোজেন। প্রেগনেন্সিকালীন যে বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে প্রোজেস্টেরন। যেমন হচ্ছে বয়সন্ধিকালে স্ত্রীদেহে যে লক্ষণগুলো প্রকাশ পায়, রজচক্র, সেগুলো নিয়ন্ত্রণ করে ইস্ট্রোজেন। গর্ভাবস্থায় জরায়ু, ভ্রূণ, অমরা ইত্যাদির বৃদ্ধি, অর্থাৎ প্রেগনেন্সি টাইমে যে ডেভেলপমেন্ট, তা নিয়ন্ত্রণ করে প্রোজেস্টেরন। তো যদি তাই হয়, আমরা এই ছকটা খুব ভালো করে পড়ে ফেললাম। আশা করি এই ছক থেকে তোমাদের কোনো ভুল হবে না, এই পুরো লেকচারটা থেকে তোমাদের কোনো ভুল হবে না ইনশাল্লাহ। যদি তাই হয়, আজকে আমাদের এই অধ্যায়টা শেষ হলো, এবং আমরা পরবর্তী দিন ইনশাল্লাহ নতুন কোনো লেকচার ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ।